আসসালামু আলাইকুম সবাইকে। টপ 100 এমসিকিউ সলভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা লাইভ ক্লাসে হচ্ছে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মধ্যে ম্যাক্সিমাম অধ্যায়গুলো কভার করে ফেলছিলাম। আমাদের যে অধ্যায়গুলো বাকি ছিল তার মধ্যে তোমার আছে যোগজীকরণ এবং সেকেন্ড পেপারের কণিক থেকে শুরু করে গতিবিদ্যা পর্যন্ত। তো এই 5টা অধ্যায় আমি তোমাদের রেকর্ডিং আকারে দিয়ে দিব। সো তুমি জাস্ট ক্লাসটা ভালো করে করলে এই 5টা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের পড়া হয়ে যাবে। আর লাইভে কিন্তু আমি তোমাদের বাকি সকল অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়াইছি, ঠিক আছে? তো আমরা চলো কথা না বাড়াই ক্লাসটা শুরু করি। আচ্ছা, তো আমরা শুরু করব ভাইয়া যোগজীকরণটা দিয়ে। দেখো এখানে তোমাদের যোগজীকরণের মোস্ট ইম্পর্টেন্ট টাইপগুলো বলা আছে। এখন আমি তোমাদের বলি, যারা একাডেমিকে যোগজীকরণ পড়ছো, যারা একাডেমিকে যোগজীকরণ একটু হইলেও পড়ছো, তোমরা যোগজীকরণটা অ্যাডমিশনের জন্য পড়তে পারবা। বাট অনেকে দেখা যায় একাডেমিক আসলে যোগজীকরণটা পড়ে না। যদি এমন কেউ থেকে থাকো যে তুমি কোনোদিন যোগজীকরণ টাচই করো নাই, তাহলে আমি বলবো এখন অ্যাডমিশনের 2-3 দিন আছে বা 10-12 দিন আছে, তোমার এই কম সময়ের মধ্যে যোগজীকরণ তুমি ভালো বুঝবা না, ঠিক আছে? তো যারা একাডেমিকে একদমই যোগজীকরণ করো নাই, আমি তাদের বলবো তোমরা যোগজীকরণটা চাইলে স্কিপ করতে পারো। আর যারা একাডেমিকে মোটামুটি পড়ছো, খুব হাই লেভেলের পড়া লাগবে না, তারা তোমরা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা, ঠিক আছে? তো এখানে ভাইয়া তোমাদের টাইপগুলো এক্সপ্লেন করা আছে, কোন টাইপ কত বেশি ইম্পর্টেন্ট। তো আমরা চলো কোশ্চেন শুরু করি। দেখো এটা আমাদের প্রথম কোশ্চেন। তো ভাইয়া আমাদের যোগজীকরণটা পড়তে হইলে আমাদের সকল ফর্মুলা খুব ভালো করে জানতে হবে। যোগজীকরণের যতগুলা ফর্মুলা আছে তোমাদের সবকিছু খুব ভালো করে জানতে হবে। দেখো এই ইন্টিগ্রেশনটা আমরা কিভাবে সলভ করি খেয়াল করো। আমার লবে দেখো ভাইয়া এক্স আছে, হরে হলো এক্স স্কোয়ার আছে। এখন যদি আমি হরকে জেড ধরি, আবার শোনো, যদি আমি হরকে জেড ধরি তাহলে আমি কিন্তু লবের পার্টটা ফেরত পাবো। একটু ভালো করে খেয়াল করো, দেখো তোমরা বুঝতে পারবা। ধরো ভাই আমি এখানে ধরলাম যে 1 - x² আমরা মনে মনে জেড কল্পনা করলাম। এখন তো ডিফারেন্সিয়েশন করলে কি আসে, -2x dx = dz। ওকে, দেখো আমার লবে কি আছে বলো তো ভাইয়া, লবে আছে x dx, তাহলে আমি এখান থেকে x dx কে আলাদা রাখবো। তো এখান থেকে দেখো পাচ্ছি x dx মানে হলো -12 dz, -12 dz। আমি দেখো হরের পার্টটাকে মনে মনে জেড কল্পনা করছি। সো যেহেতু তুমি যখন কোনো কিছুকে জেড কল্পনা করবা, তোমার কাজই হবে ওই ফাংশনের বা ওই রাশির সব কিছুকে জেড দ্বারা রিপ্লেস করা। চলো রিপ্লেস করি। তাহলে খেয়াল করো আমার উপরে কি বসবে বলো তো ভাইয়া। এই যে খেয়াল করো আমি এখানে লিখি x dx মানে কি ভাইয়া, x dx মানে হলো 1/2 dz। আর দেখো নিচে কি আছে বলো তো, √জেড। ঠিক আছে, খেয়াল করো এই যে 1 - x² কিন্তু আমরা জেড কল্পনা করছি। তাহলে দেখো ধ্রুবক গুলা কি সবসময় বাইরে চলে আসবে। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনে কি হয় বলো তো ভাইয়া, ধ্রুবক গুলা কিন্তু অলওয়েজ তোমার বাইরে চলে আসবে। তাহলে বলো এটার মান কত। দেখো ভালো করে শোনো সবাই, সবাই ভালো করে শোনো আমার কথা। √জেড এর আমার ইন্টিগ্রেশন করতে হবে। দেখো তো আমি √z কে কি লিখতে পারি ভাইয়া বলো তো, আমি √z কে লিখতে পারি z⁻²। এখন এই z⁻½ উপরে উঠলে কি হবে, দেখো এটা কিন্তু হরে আছে, তো লবে উঠলে কি হবে, z⁻⁻², z⁻⁻²। তাহলে আমরা ভাইয়া জাস্ট এটার ইন্টিগ্রেশন করব। খেয়াল করো আমি কার ইন্টিগ্রেশন করব, এখানে আগে থেকে হাফ আছে আর z⁻⁻12 dz। দেখো আমরা কিন্তু ভাইয়া ফর্মুলা পড়ছি, বলো তো কি ফর্মুলা পড়ছিলা, x⁻n dx এর ফর্মুলা কি বলো তো, x⁻n+1 ডিভাইডেড বাই n+1। দেখো তাহলে আমরা জাস্ট এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু ম্যাথ শেষ হয়ে যাবে। তাহলে খেয়াল করো কি আসে এখানে, -12। তো z⁻, ভাইয়া এই পাওয়ার +1 মানে পাওয়ার +1, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার তুমি এখানে z মানে কি ধরছিলা, 1 - x², তুমি এখানে ইনপুট করে দিলেই হয়ে যাবে। এখানে অবশ্যই এটা +c দিবা, ঠিক আছে। আমার যখন নির্দিষ্ট যোগজীকরণ থাকবে, মানে যখন আমরা লিমিট ইউজ করব, তখন আমার যোগজীকরণ ধ্রুবক দেওয়া লাগবে না। বাট অনির্দিষ্ট যোগজীকরণে যেখানে লিমিট নাই, সেখানে অবশ্যই সি দিবা, ঠিক আছে। তোমরা যখন রিটেন কোশ্চেন অ্যান্সার করবা, তোমরা কিন্তু অবশ্যই সি দিবা যদি তোমার লিমিট না থাকে, ঠিক আছে। অবশ্যই প্র্যাকটিসটা সবাই কইরো। আচ্ছা, তো আমরা দেখো এখানে পেয়ে যাবো যে যার মানটা বসাইলে দেখবা তোমার অ্যান্সারটা মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো এবার দেখো এই কোশ্চেনটা খুবই ফেমাস কোশ্চেন। এই কোশ্চেনটা যে কোনো ভার্সিটি পরীক্ষা দেখো চলে আসতে পারে, অনেকগুলা পরীক্ষায় আসছে।
ই টু দি পাওয়ার এক্স এর কোশ্চেন। দেখো উপরে কি আছে ভাইয়া, উপরে আছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। দেখো তো নিচে কি আছে ভাইয়া, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দেখো আমরা কিন্তু লিমিট ছাড়া যোগজীকরণ করতেছি এখানে, তাই না? এখানে কিন্তু লিমিট নাই, বাট লিমিট থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা লিমিট থাকলেও প্রথমত লিমিট বাদে ইন্টিগ্রেশন করব, লিমিট বাদে ইন্টিগ্রেশন করব, পরে আমরা লিমিটটা বসাই দিব। আমি তোমাদের লিমিটের কোশ্চেন দেখাবো, মানে তোমার দেখবা তোমার যখন এখানে আপার লিমিট লোয়ার লিমিট থাকবে তখন তুমি কিভাবে করবা আমি দেখাবো, জাস্ট খেয়াল করো। এখন দেখো ভাই আমরা এখানে কি পাইতেছি, তোমাকে আসলে সকল ফর্মুলাগুলো ভালো করে জানতে হবে যোগজীকরণ পারতে হইলে। দেখো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, উপরে একটা ফাংশন, নিচে ওই ফাংশনের ডেরিভেটিভ, সরি এমন না, উপরে একটা মানে নিচে একটা ফাংশন আর উপরে ওই ফাংশনটার ডেরিভেটিভ। যেমন ধরো তাহলে এই যে অ্যান্সারটা, এটার অ্যান্সার কি বলতো ভাইয়া, নিচে একটা ফাংশন উপরে ওই ফাংশনের ডেরিভেটিভ আছে, এটার অ্যান্সার সবাই মনে রাখবা, এর অ্যান্সার হচ্ছে ভাইয়া লন নিচেরটা। কি বললাম বলো তো, লন নিচেরটা। এখানে আমরা মডুলাস ইউজ করব, লন এর মধ্যে অলওয়েজ পজিটিভ নাম্বার বসে বলে দাঁড়াবো, লন নিচেরটা। তো নিচেরটা মানে কি, নিচে এখানে কি আছে, এফ অফ এক্স আছে না? তো যদি নিচে একটা ফাংশন থাকে উপরে তার ডেরিভেটিভ গুণাকার থাকে, অ্যান্সার কি, লন নিচের ফাংশন, লন নিচের ফাংশন। আরেকটা সূত্র তোমাদের বলে দেই সবাইকে, খেয়াল করো। ধরো নিচে একটা ফাংশন রুটের মধ্যে আছে, আর ভাইয়া উপরে ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন গুণ আকার আছে। দেখো এফ প্রাইম এক্স ডিএক্স মানে কি বলতো, এফ অফ এক্স এর ফার্স্ট ডেরিভেটিভ অন্তরীকরণ করে তুমি যা পাও। তাহলে মনে রাখবে এর অ্যান্সার হচ্ছে ভাইয়া টু রুট নিচেরটা, টু রুট নিচেরটা, ব্যাস শেষ। তো তোমরা এই দুইটা ফর্মুলা সবাই মনে রাখবে, এখান থেকে ভার্সিটি পরীক্ষায় কিন্তু ভালোই কোশ্চেন আসে। তাহলে বলো আমরা এখানে আসলে কি করতে পারি, তুমি একটু যদি তোমার ভালো ডিফারেন্সিয়েশনের নলেজ থেকে তুমি কোশ্চেন দেখে অ্যান্সার বলতে পারবা। দেখো ভাইয়া আমরা যদি এই ফাংশনকে ডিফারেন্সিয়েট করি এটা কিন্তু পাচ্ছি, খেয়াল করো তো। আমি ধরলাম নিচের ফাংশনটা আমার এফ অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তুমি এটা ডেরিভেটিভ করো তো ভাইয়া, এখানে কি আসে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি বলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তোমরা সবাই খেয়াল করছো যে নিচে যে ফাংশনটা উপরে তার ডেরিভেটিভ, উপরে তার ডেরিভেটিভ আছে, অ্যান্সার কি বলো তো ভাইয়া, লন নিচেরটা। তো লন নিচের ফাংশনকে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, লন নিচেরটা। তাহলে খেয়াল করো নিচের ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি হবে। আর এখানে তোমার অ্যান্সার কও হবে গও হবে, ঠিক আছে? দেখো এই যে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মেবি টাইপিং মিস্টেক করছে, বাট অ্যান্সার তোমার এই ক আর গ দুটাই কিন্তু সত্য। আমি সামারি করি, সামারি হলো ভাইয়া যে আমরা এখানে মিলে দেখতেছি হরে যে ফাংশন লবে তার ডিফারেন্সিয়েশন আছে, তাই অ্যান্সার কি, লন নিচেরটা, লন নিচেরটা। ওকে, খেয়াল করো এখন এই কোশ্চেনটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই টাইপের কোশ্চেন তোমাদের এমসিকিউ রিটেন প্রতিটা জায়গায় আসতে পারে, প্রতিটা জায়গায় আসতে পারে। দেখো এটা কিন্তু ভাই সরাসরি তোমার রিটেন পরীক্ষাতেও আসতে পারে। এটা আমরা কিভাবে করব, সবাই একটু মনোযোগ দাও তো। দেখো আমরা একটা ফর্মুলা পড়ছিলাম একাডেমিকে ছোটবেলায়, কি ফর্মুলা পড়ছিলাম, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভ যোগ আকারে আছে। খেয়াল করো যে ভাইয়া ই টু দি পাওয়ার এক্স বাইরে গুণ আকারে থাকবে ইন্টিগ্রেশনের মধ্যে, আর ওটার সাথে একটা ফাংশন এবং তার ওই ফাংশনের ডেরিভেটিভ যোগ আকারে আছে, এফ অফ এক্স এবং এফ অফ এক্স এর যে ডেরিভেটিভ সেটা যোগ আকারে আছে। অ্যান্সার কি বলো তো ভাইয়া, এটার ইন্টিগ্রেশনের ফলে তুমি যেটা পাবা সবাই মনে রাখবা, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, ঠিক আছে? সো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটা তোমার যে কোনো এমসিকিউ বা রিটেন কোশ্চেনে আসতে পারে, সবাই কিন্তু ফর্মুলাটা মনে রাখবে। দেখো তো ফর্মুলার ফরম্যাটটা কেমন, বাইরে ই টু দি পাওয়ার এক্স থাকবে, ভিতরে একটা ফাংশন এবং ওই ফাংশনের ডেরিভেটিভ যোগ আকারে থাকবে, ওইটা আমার আছে। যেমন আমি একটা এক্সাম্পল দেই, ধরো বললাম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স। আমাকে বলো তো ভাইয়া এর অ্যান্সার কোনটা, থেকে কে কে পারে? দেখো
এ টু দি পাওয়ার এক্স বাইরে আছে, একটা ফাংশন, এবং ওই ফাংশনে দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ কি বলো তো, কজ এক্স না? হ্যাঁ ভাইয়া, সাইন এক্স এর ডেরিভেটিভ কি, কজ এক্স। তো একটা ফাংশন এবং তার কি ডিফারেন্সিয়েশন যোগ আকারে আছে, অ্যান্সার কি ই টু দি পাওয়ার এক্স ওই ফাংশন প্লাস সি, ওই ফাংশন প্লাস সি। ওকে, তো খুবই সহজ। দেখো আমরা এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ভাই আপনি কিভাবে বুঝলেন যে এখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব? দেখো এখানে কিন্তু ভাইয়া ই টু দি পাওয়ার এক্স আছে। সো ই টু দি পাওয়ার এক্স এর সাথে তুমি যখন একটা ফাংশন দেখবা, তোমার মাথায় এই ফর্মুলার কথা মনে আসতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো আমরা কিভাবে ওই ফরম্যাটে সাজাবো। ফরম্যাটটা কি ছিল বলো তো, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন যোগ আকারে থাকবে, এটা আমার ফরম্যাট। তো তোমার কিন্তু ভাইয়া পরীক্ষা একটু বিদঘুটে ফরম্যাট দিতে পারে, সহজ। দেখো আমি এখানে খুবই ইজি একটা ফরম্যাট দিছি, বাট তোমার কিন্তু ভাইয়া পরীক্ষায় একদম ধরো এখানে কিন্তু সরাসরি বোঝা যাচ্ছে না যে ফাংশনটাকে, তার ডিফারেন্সিয়েশনটা কি। যদি সরাসরি না বোঝা যায়, তোমাকে আগে ওই ফরম্যাটে যাওয়া লাগবে, দুইটা ফাংশনকে আলাদা করতে হবে। দেখো একটা এফ অফ এক্স, একটা এফ প্রাইম এক্স, ওরা পরস্পর যোগ আকারে আছে। সো আমি এখানে ফরম্যাটটাকে বানাবো, তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করব। চলো তো এখন তো কিভাবে বানানো যায় ভাই, এটা খেয়াল করো সবাই। তো আমি ই টু দি পাওয়ার এক্স কে বাইরে রাখলাম, হ্যাঁ। দেখো হরে কি আছে, এক্স প্লাস ওয়ান, এখানে শুধু এক্স আছে না, আমি লিখলাম এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান। কোনো দোষ করছি? আমাকে কি এখন পুলিশ ধরে নিয়ে যাবে? যাবে না কিন্তু। কারণ দেখো এই যে ভাইয়া, ওয়ান আর ওয়ান কাটাকাটি করলে তো জিরো হয়ে যায়। আমি তো সবার চোখে ভালো মানুষই আছি এখন পর্যন্ত। আচ্ছা, তাহলে খেয়াল করো আমি ভুল করি নাই। আর নিচে কি আছে, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা ভাইয়া বুঝলাম, বুঝতে পারছি। এখন দেখো ই টু দি পাওয়ার এক্স তো বাইরে আছে, তুমি এটাকে একটু ভেঙে ফেলো। হ্যাঁ দেখো তো ভাঙলে ভাইয়া কি আসে, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, আর এখানে ভাইয়া মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এটা আমার দুইটা ফাংশন, দেখো এই ডিএক্স এখানে আছে। দেখো আমার কিন্তু ভাইয়া ফরম্যাটেই ছিল দুইটা ফাংশন যোগ বা বিয়োগ আকারে থাকবে, আমার কিন্তু এটাই মেইনলি ফরম্যাট ছিল। এখানে বিয়োগ নিয়ে কোনো টেনশন নাই। তুমি কি দেখো তো কি লিখতে পারো, তুমি কিন্তু লিখতে পারো যে প্লাস, এখানে মাইনাস তো লেখাই যেত না, যে প্লাস মাইনাস তো মাইনাস হয়ে যাবে। তো যোগ বিয়োগ নিয়ে তোমার সমস্যা নাই, তুমি জাস্ট দুইটা ফাংশন করতে পারতেছো কিনা এটা হচ্ছে মেইন কথা। দুইটা ফাংশন তুমি বের করতে পারলে, সেখান থেকে তুমি একটাকে এফ অফ এক্স ধরবা, দেখবা আরেকটা এফ প্রাইম এক্স হবে। তো সেখান থেকে আমরা করতে পারবো। দেখো এটাকে একটু ভেঙে ফেলি, দেখো তো ভেঙে ফেললে কি হয় ভাইয়া, এ টু দি পাওয়ার এক্স, এখানে দেখো একটা এক্স প্লাস ওয়ান কাটা যাবে, তো এখানে থাকবে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, আর দেখো এখানে থাকবে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এখন দেখো আমি এফ অফ এক্স ধরলাম এই প্রথম ফাংশনটাকে, এক্স প্লাস ওয়ান, বড় তো ডিফারেন্সিয়েশন কত ভাইয়া, এই ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। খেয়াল করো সবাই, দেখো এটাকে তুমি এফ অফ এক্স ধরছো, ওইটার ডিফারেন্সিয়েশন কি মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার না? দেখো আমি এখানে লিখতে পারি ভাইয়া ই টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আমার এফ অফ এক্স প্লাস, এই পার্টটুকু কি বলো তো ভাই, আমি এখানে কি লিখতে পারতাম, প্লাস এটা লিখতে পারতাম না? হ্যাঁ ভাইয়া, এই পার্টটুকু কি, এই পার্টটুকু হচ্ছে আমার এফ প্রাইম এক্স। ফরম্যাট মিলছে? মিলছে কিন্তু। তাহলে অ্যান্সার কি বলো তো ভাইয়া, অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এফ অফ এক্স মানে কি, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান, এটা অ্যান্সার, এটা অ্যান্সার। ঠিক আছে, সো এইটা তোমাদের মেইনলি রিটেন পরীক্ষাতে আসতে পারে, যা রিটেন পরীক্ষাতে আসতে পারে, বাট মাঝে মধ্যে ঢাকা ভার্সিটিতেও এমসিকিউতে আসতে পারে। তো আমি বলবো তোমার যদি প্রথমে ধরতে কষ্ট হয় তুমি স্কিপ করো, তুমি পরবর্তীতে এসে করবা, এটা একটু বড় হবে। একটু বড় বলতে তোমাকে জাস্ট ফাংশন দুইটা আলাদা করতে হবে, এই আর কি। ঠিক আছে, চলো সামনে মুভ করি। ঠিক আছে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এখন দেখো এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষায় আসছে, ই টু দি পাওয়ার এক্স এর কোশ্চেন। দেখো লিমিট দেওয়া আছে, নির্দিষ্ট যোগজীকরণ, এখানে সি বসবে না। আমার কথা শুনো, তোমার নির্দিষ্ট যোগজীকরণ হোক আর অনির্দিষ্ট যোগজীকরণ হোক, তুমি প্রথমত নর্মালি ইন্টিগ্রেশন করবা। ধরো তোমার এখানে লিমিট দেওয়া আছে না, হ্যাঁ ভাই লিমিট দেওয়া আছে, আমরা লিমিট বাদে ফার্স্ট অফ অল ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমি ইন্টিগ্রেশনের রেজাল্টটা বের করব।
দেন ওখানে লিমিট বসাই দিব। আমার কথা বুঝছি? তুমি ফার্স্ট অফ অল লিমিট বাদ দিবা, লিমিট বাদে তুমি ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করে তুমি ফাইনালি লাস্টে এসে লিমিট বসাবা। তাহলে খেয়াল করো এখানে কি আছে, 1/e⁻x প্লাস e⁻−x dx। তো এই ফর্মুলা আমাদের সবাইকে জানতে হবে। যদি এরকম কোনো ফাংশন থাকে যে হরে e⁻x বা e⁻−x যোগ আকারে আছে, আমরা কি করব, আমরা e⁻x অথবা e⁻−x দ্বারা গুণ দিব। ধরো আমি এখানে e⁻x দ্বারা গুণ দিচ্ছি লব আর হরকে। এগুলো কিন্তু ভাই দেখবা তোমাদের টাইপ ওয়াইজ ভাগ করা আছে, বুঝছো? তোমাদের কোশ্চেন ব্যাংক বা টেক্সট বুক, আমাদের কিন্তু ইন্টিগ্রেশনের অনেকগুলো টাইপ আছে। তো ইন্টিগ্রেশন আসলে ভালো করে পারতে হইলে তোমাকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, যেখান থেকে কোশ্চেন আসেই, এগুলো ভুল করা যাবে না। তুমি হয়তো সকল টাইপ মনে রাখতে পারবে না, কারণ এখানে তো অনেকগুলা টাইপ, বাট যেখান থেকে অ্যাডমিশনে অহরহ কোশ্চেন আসে এরকম টাইপগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এগুলো কিন্তু ভাই আমাদের বড় কোশ্চেন সলভ করতেও কাজে লাগবে। তাহলে খেয়াল করো আমরা এখানে কি পাইতেছি, e⁻x, এখানে পাচ্ছি ভাইয়া e⁻x এর হোল স্কয়ার প্লাস 1 dx। আচ্ছা, এটা পাইলাম, বুঝতে পারলাম এটা পাইতেছে। এখন এখান থেকে আমরা আসলে কি করব, দেখো তো, আমরা e⁻x কে মনে মনে জেড কল্পনা করতে পারি। সুবিধা কোথায়, e⁻x কে ভাইয়া মনে মনে জেড ধরলে এর ডিফারেন্সিয়েশন কি e⁻x dx। ভাইয়া কিচ্ছু বুঝি নাই, ওয়েট বোঝাচ্ছি, খেয়াল করো। আমি এখানে কি পাইতেছি আরেকবার লিখি, e⁻x এর হোল স্কয়ার প্লাস 1 dx। এখন আমরা ভাইয়া মনে মনে e⁻x কে জেড কল্পনা করলাম, করতেই পারি। আমরা তো কল্পনাতে আসলে যে কোনো কিছুই ভাবতে পারি, আমি উঠতেছি বা আমি এটা করতেছি ওইটা করতেছি, তাই না? যে কোনো কিছু কল্পনা করতে পারি আমরা। দেখো তো ডিফারেন্সিয়েশন করলে ভাইয়া কি আসে, e⁻x dx সমান কি বলতো, dz। হ্যাঁ ভাইয়া বুঝলাম, এটা করে সুবিধা কোথায় দেখছো, এই যে e⁻x dx এটা কিন্তু ভাইয়া উপরে আছে, খেয়াল করছো? আমরা একটা কিছুকে যখন জেড ধরি আমাদের টার্গেট হইতেছে ওই dx পদগুলাকে রিপ্লেস করা। আমি সবকিছুকে জেড এর মাধ্যমে নিয়ে যাব। তাহলে খেয়াল করো ভাইয়া, এই যে e⁻x dx এর মান কত বলো, dz ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 1। এটা ভাইয়া সরাসরি ফর্মুলা, তোমাদের কিন্তু পরীক্ষা হলে সরাসরি ফর্মুলাও আসতে পারে। তো সবাই একটু ভাইয়া ফর্মুলা গুলা মনে রাখো। দেখো ইন্টিগ্রেশন অফ 1 বাই, এখানে কি আছে বলো তো, এখানে আছে ভাইয়া a স্কয়ার প্লাস x স্কয়ার dx। এটার ফর্মুলা কি 1/a tan ইনভার্স অফ x বাই a প্লাস c। তো আমাদের ফর্মুলাগুলা কিন্তু সবাইকে মনে রাখতে হবে, পরীক্ষা হলে কিন্তু ভাইয়া সরাসরি ফর্মুলাও দিয়ে দিতে পারে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ dz বাই জেড স্কয়ার প্লাস 1 এর ফর্মুলা কি, এখানে এর মান কত 1, তাহলে 1/1 মানে 1e tan ইনভার্স অফ z বাই 1 মানে z প্লাস c। এখন z মানে কি বলো ভাইয়া, z মানে ধরছিলাম e⁻x। তাহলে দেখো আমি এখান থেকে ইন্টিগ্রেশন করে পাইতেছি কি tan ইনভার্স অফ e⁻x প্লাস c। এটা কি অ্যান্সার? না ভাইয়া, আমাদেরকে এখানে লিমিট দেওয়া আছে না। আমি কি বলছি, তুমি লিমিট বাদ দিয়ে ক্যালকুলেশন করবা, দেন লিমিট বসাবা। দেখো ম্যাথ শেষ এবার। তো আমরা এখানে কি পাইছি, tan ইনভার্স অফ e⁻x, আমাদের লিমিট কত বলো তো ভাইয়া, খেয়াল করো লিমিট কত, 0 থেকে 1। আমাকে বলো তো সবাই লিমিট বসানোর নিয়ম কি, প্রথমে বসাবো আপার লিমিট, এই তো সবাই জানো। তাহলে আপার লিমিট কি, x এর ভ্যালু কত, আপার লিমিটে 1 মাইনাস, এরপরে বসাবো লোয়ার লিমিট কি বলো তো 0। x এর জায়গায় কি বসাবা, 0 বসাবা। তাহলে খেয়াল করো এখানে কি আসতেছে tan ইনভার্স অফ e, আর e⁻0 মানে কি 1, e⁻0 মানে কি 1, tan ইনভার্স 1 মানে কি বলো তো π/4। দেখি আমাদের অ্যান্সার মিলতেছে কিনা। তো tan ইনভার্স e মাইনাস π/4, অ্যান্সার খ নাম্বার। সবাই বুঝছে কিনা বলো, আমি একটু সামারি করি। ফার্স্ট অফ অল তুমি ইন্টিগ্রেশন করার সময় যখন দেখবা তোমার লিমিট দেওয়া আছে, তুমি লিমিট বাদে আগে ক্যালকুলেশন করবা, দেন তুমি লাস্টে এসে ভাইয়া লিমিটটা বসাই দিবা, আর কিছু না। এবং এখানে কিন্তু আমাদের ভাইয়া সি বসবে না, কারণ নির্দিষ্ট যোগজীকরণে কিন্তু সি থাকে না, ঠিক আছে? ওকে ভাইয়া, পারবো ইনশাল্লাহ। এবার দেখো এই কোশ্চেনটা ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছে 24-25 সালে, এবং এটা 1 সেকেন্ডে করে ফেলা যায়।
আমি আমার এফআর একাডেমি তুমি দেখবা যে আমি ইন্টিগ্রেশনের হচ্ছে একটা এমসিকিউ শর্টকাটস ভিডিও আপলোড করছি, অনেক আগেই করছি, অনেকে দেখে ফেলছে, প্রায় 8 থেকে 10 হাজার মতো। সো আমি ওইখানে এই এমসিকিউ শর্টকাটসটা বোঝাইছিলাম, ওটা কিন্তু ঢাকা ভার্সিটি পরীক্ষার আগে গত বছর। সো এইগুলা ভাইয়া তোমরা একটু দেখে ফেলবা সবাই, তোমাদের টাইম কম থাকলে তোমরা শুধুমাত্র ফুল ক্লাসটা না দেখো, জাস্ট স্লাইডটা দেখবা। তুমি স্লাইডটা দেখলে তোমার অধ্যায়ের সকল এমসিকিউ হ্যাক্সগুলা কভার হয়ে যাবে, ওই অধ্যায়ের সকল এমসিকিউ হ্যাক্সগুলা কভার হয়ে যাবে। দেখো এটার মান বলছে 8, এই রাশির মান কত? মনে রাখবা এগুলার অ্যান্সার হচ্ছে ভাইয়া দেখো এখানে এখানে আমি এটাকে মনে মনে আই কল্পনা করবো, বুঝছো? তুমি দেখবা এই টাইপের কোশ্চেনে এফ অফ এক্স ডিএক্স এটার যে মান দেওয়া থাকবে তাকে আমরা আই কল্পনা করব, তাকে ধরলাম আই, সেটা হচ্ছে আই এর সমান, একটা লিমিট দিয়ে থাকবে। এটা আসলে বেসিক নিয়ম আছে, আমরা এটাকে মনে মনে জেড ধরতে পারি, জেড ধরে পরে লিমিট চেঞ্জ করলে আলটিমেটলি মিলে যাবে। আমি বেসিক নিয়ম তোমাদের এখন বলতেছি না, তোমরা জাস্ট মেইন নিয়মটা শিখো, মানে এমসিকিউ হ্যাক্সটা শিখো। তো তোমার এরকম একটা রাশির মান দিয়ে দিবে, একটা লিমিট দিয়ে দিবে এখানে, দিয়ে তোমাকে অন্য আরেকটা রাশির মান বের করতে বলবে। মনে রাখবা এই টাইপের ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভাইয়া আই বাই এক্স এর সহগ, আই বাই এক্স এর সহগ। খেয়াল করো আমার এখানে আই এর মান কত 8, আর এই এখানে এক্স এর সহগ কত 1, তাহলে অ্যান্সার কোনটা 8, শেষ। আবার শোনো এই টাইপের কোশ্চেনে আমার এফ অফ এক্স দিয়ে একটা মান দেওয়া থাকবে, ওইটাকে আমরা আই কল্পনা করতেছি, এবং ওই মানটা দিয়ে আমাকে এক্স এর এখানে সামান্য চেঞ্জ করবে, তোমাকে 2x বলতে পারে, x+3 বলতে পারে, 2x-4 বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। এফ অফ এক্স দিয়ে এখানে এক্স এর একটা চেঞ্জ করে দিবে, করে ওই মানটা বের করতে বলবে। কি করবা? আই মানে যে মানটা দেওয়া ছিল ওই মানটা ডিভাইডেড বাই এক্স এর সহগ, যে মানটা দেওয়া ছিল ওই মানটা ডিভাইডেড বাই তুমি যার মান বের করবা ওই রাশিতে এক্স এর সহগ কত, শেষ। ঠিক আছে, সবাই পারবা, সবাই পারবা। এবার আসো আমাদের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের টাইপটা ভাইয়া তোমাদের রিটেন পরীক্ষার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখবো তোমাদের ঢাকা ভার্সিটি পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় যেখানে রিটেন আছে, খুলনা ভার্সিটিতে তোমাদের কিন্তু দেখবে এখান থেকে রিটেন কোশ্চেন চলে আসবে, এটা আসার অনেক বেশি পসিবিলিটি আছে, প্রতি বছরই আসে। দেখো ক্ষেত্রফল বের করতে বলছে, আমি খুবই একটা বেসিক কনসেপ্ট তোমাদের দেই। দেখো আমি ধরলাম এটা আমার দুইটা গ্রাফ আছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ধরো এটা একটা গ্রাফ। এখন এটা কিন্তু একটা অনিয়মিত গ্রাফ, আমরা ক্ষেত্রফল কেমনে বের করি? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু হাইট। এখানে এটা কি ত্রিভুজ? না ভাইয়া। এটা কি চতুর্ভুজ? না ভাইয়া। এটা কি বর্গ? না ভাইয়া। এটা একটা অনিয়মিত একটা বক্ররেখা। তো আমাদের এরকম ভাইয়া বক্ররেখার ক্ষেত্রফল বের করতে গিয়ে ইন্টিগ্রেশন করা লাগে। তো ধরো আমি x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b এই রেঞ্জের মধ্যে এই ক্ষেত্রফলটুকু বের করব, এই ক্ষেত্রফলটুকু বের করব। তো এই ক্ষেত্রফলের মান কত হবে বলো তো? ইন্টিগ্রেশন অফ y dx a থেকে b পর্যন্ত। দেখো আমি এখানে x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নিছি না ভাইয়া? হ্যাঁ, আমি এখানে কিন্তু x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল নিছি। দেখো যে এটা কিন্তু x অক্ষের সাথে ক্ষেত্রফল নিছি, তো যে অক্ষের সাপেক্ষে নিবা তুমি dx ইউজ করবা, মানে x অক্ষের সাপেক্ষে নিলে ইন্টিগ্রেশন অফ y dx, যদি y অক্ষের সাপেক্ষে নিতাম ইন্টিগ্রেশন অফ x dy, যার সাপেক্ষে আমি তার মানে সেটা দ্বারা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, সো আমাদের ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে আমরা এই এক্স অক্ষের সাপেক্ষে তোমার এরিয়া বের করি। সো তুমি দেখবে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স করলে আমি ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখন দেখো এখানে বলতেছে এই গ্রাফ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল কত। এখন আমরা তো ভাইয়া এই গ্রাফ জীবনেও দেখি নাই, তো এটা কি করব? তুমি দেখছো, দেখো তুমি যখন অ্যান্সার করবে তোমাকে একদম পারফেক্ট ফিগার ড্র করতে হবে না, তোমাকে পারফেক্ট ফিগার ড্র করতে হবে না, তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেট ফিগার ড্র করলেই হবে। খেয়াল করো তো, ধরো এটা আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন এটা আমার তো এক্স অক্ষ আছে, এই গ্রাফটা আসলে কেমন হবে? দেখো এটা একটা পরাবৃত্তের সমীকরণ না? হ্যাঁ ভাইয়া, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তুমি দেখো তো এই গ্রাফটা এক্স অক্ষকে কোথায় ছেদ করবে? দেখো এই গ্রাফের আমাকে বলো তো ভাইয়া একটা গ্রাফের এক্স অক্ষের ছেদ বিন্দু কেমনে বের করে? খেয়াল করো এখানে কি আছে, y সমান 2x মাইনাস এক্স স্কোয়ার। আমি একটা র্যান্ডম গ্রাফ দেখলে তাকে ড্র করব কিভাবে একটু ভালো করে শোনো। ফার্স্ট অফ অল এটা কি সরল রেখা? না ভাইয়া। কেন?
এক্স এর দ্বিঘাত আসে, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আমরা পড়ছিলাম না পরাবৃত্তের সমীকরণ কি, সামনে পড়বো আর কি, কোনিকে তোমাদের আগেই পড়াইছি। পরাবৃত্তের ভাইয়া সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, এটা পরাবৃত্তের সমীকরণ। দেখো পরাবৃত্তের সমীকরণে একটার দ্বিঘাত একটার একঘাত, এই যে ওয়াই এর দ্বিঘাত থাকলে এক্স এর একঘাত, এক্স এর দ্বিঘাত থাকলে ওয়াই এর একঘাত। সেখানে দেখো ভাইয়া এক্স এর দ্বিঘাত ওয়াই এর কিন্তু একঘাত, এটা একটা পরাবৃত্তের সমীকরণ, কোনো সরল রেখা না, এটা আমি প্রথমে বুঝছি। এখন এই রেখাটা কোন কোন পয়েন্টে ছেদ করে, আমার এখানে কি এক্স অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করতে বলছে না, এই যে আমার কিন্তু এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমি দেখব এই গ্রাফটা এক্স অক্ষকে কোথায় কোথায় ছেদ করে। এখন এক্স অক্ষের ছেদ বিন্দু কেমনে বের করে বলো তো, তোমাদের পড়ায় আছে সরল রেখায়। আমরা জানি এক্স অক্ষের উপরস্থ প্রতিটা পয়েন্টের কোটির মান 0, বসাও তো এখানে, তাহলে পাইতেছি ভাইয়া 2x - x² = 0। দেখো x এর মান কত আসে, সরি এই 2 - x = 0। তাহলে দেখো এই গ্রাফটা x অক্ষকে ছেদ করবে 0 আর 2, মানে এই গ্রাফটা ভাইয়া x অক্ষকে ছেদ করবে, একটা পয়েন্ট হলো 0,0 আর একটা পয়েন্ট হলো 2,0, ঠিক আছে। এই যে এখানে আমি সলভ করে দেখতেছি x এর মান 2টা, তার মানে এই গ্রাফটা x অক্ষকে দুইটা পয়েন্টে ছেদ করবে, একটা পয়েন্ট হচ্ছে 0,0, একটা পয়েন্ট হচ্ছে 2,0। এক্স অক্ষে ওয়াই এর মান 0 অলওয়েজ। তাহলে খেয়াল করো আমি ড্র করি, একটা পয়েন্ট হলো ভাইয়া 0,0 আর একটা পয়েন্ট হচ্ছে 2,0। তা দেখো এটা সামহাও এরকম কিছু একটা হবে। তুমি দেখো এটা কিন্তু ভাইয়া এক্সিস, আমি তোমাকে আরেকটা জিনিস বলে আসি, এই গ্রাফটা কেমন বলো তো, এক্স স্কোয়ার থাকলে আমরা কি করি, এখানে ওয়াই এর একঘাত, তার মানে কি ওয়াই অক্ষের দিকে হা করবে, ওয়াই এর একঘাত মানে কি ওয়াই অক্ষের দিকে হা করবে, তাই না। সো যার একঘাত থেকে তার অক্ষের দিকে হা করে। তাহলে দেখো এখানে কিন্তু ভাইয়া, এখানে কিন্তু তোমার এই যে ওয়াই এর কিন্তু একঘাত আছে, তাই না, এক্স এর কিন্তু দ্বিঘাত। সো এটা কি ওয়াই অক্ষের দিকে হা করবে। এখন ওয়াই অক্ষের পজিটিভ নাকি নেগেটিভ সেটা আমরা ইকুয়েশন ড্র করলে বুঝতে পারবো, ইকুয়েশন ড্র করলে বুঝতে পারবো। আমার জাস্ট অ্যাপ্রক্সিমেট গ্রাফ হইলেই হবে, আর কিছু লাগবে না। দেখো এটা কিন্তু ভাই এরকম হইতো পরাবৃত্তটা, আমি জাস্ট এইটুকু পোর্শন আঁকালে আমার হচ্ছে, কারণ আমার এইটুকুর মধ্যে এরিয়া বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি এই এরিয়াটা ভাই কিভাবে বের করবো বলো তো, এটা কি এক্স অক্ষের সাপেক্ষে এরিয়া না, হ্যাঁ আমরা কি পড়ছি, এক্স অক্ষের সাপেক্ষে এরিয়া মানে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স। লিমিট কত বলো তো, তুমি কোন কোন পয়েন্ট থেকে এরিয়া বের করতেছো। আমি ভাইয়া 0,0 পয়েন্ট থেকে 2,0 এই পয়েন্টটুকুতে এরিয়া বের করতেছি, তাহলে এক্স এর মান কতটুকু বলো, 0 থেকে 2 পর্যন্ত শেষ। লিমিট হলো তুমি স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, আমি কোন দুইটা পয়েন্টের মাঝে এরিয়া বের করতেছি। সো আমি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানের এরিয়া বের করতেছি, তাহলে লিমিট হচ্ছে 0 থেকে 2। এখন ওয়াই এর মান কত বলো, ওয়াই এর মানটা বসায় দাও। ওয়াই এর মান হলো ভাইয়া 2x - x²। এবার তুমি ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করে অ্যান্সারটা বের করো। এটা ইন্টিগ্রেশন করা তো খুবই সহজ। এখানে তোমার আসবে কত, x², আর ওখানে আসবে x³/3, তো পরে লিমিট বসালে হয়ে যাবে। তো এটা আমাদের অ্যান্সার। তো এটা একটা অনিয়মিত আকার, এটা ঢাকা ভার্সিটি পরীক্ষায় তোমার রিটেন পরীক্ষাতে আসতে পারে। সো আমরা নর্মালি জাস্ট প্রথমত একটা অ্যাপ্রক্সিমেট গ্রাফ ড্র করব, ড্র করে লিমিটটা বের করব যে আমি কোন লিমিটের মধ্যে এরিয়া বের করতেছি। তো এখন আমরা এক্স অক্ষের সাপেক্ষে এরিয়া নিব। তো এক্স অক্ষের সাপেক্ষে এরিয়া মানে কি, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, ওয়াই এর মান জানি, বসাও হয়ে যাবে। এখন দেখো, এখন এই টাইপের কোশ্চেন দেখো কতবার পরীক্ষায় আসছে, এটা আমরা ভাইয়া কোশ্চেন দেখেই বলতে পারি। আমি আবারও বলতেছি, তোমরা এফআর একাডেমি চ্যানেলে গেলে দেখবা ইন্টিগ্রেশনের এমসিকিউ হ্যাক্স গুলা দেওয়া আছে। তো ওইখানে তুমি দেখবা ক্লাস স্লাইডের একদম লাস্টে বা ক্লাসে একদম লাস্টে আমি তোমাদের ক্ষেত্রফলের এমসিকিউ হ্যাক্স গুলা বলে দিছি। এখানে জাস্ট আমি স্পেসিফিক এই কোশ্চেনের হ্যাক্সটা বলতেছি, কিন্তু ভাইয়া ক্ষেত্রফলের কিন্তু অনেকগুলা এমসিকিউ শর্টকাটস আছে, সবাই দেখে নিও। আমি এটা একটু বলি, খেয়াল করো, ঠান্ডা লাগতেছে বেশি। দেখো আমরা ভাই আমি তোমাদের ওখানে বলছিলাম, দেখবো ওখানে লেখা আছে যে y² = 4x এই পরাবৃত্ত এবং y = mx এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হচ্ছে
8a²/3m³। ঠিক আছে, সো y² = 4x পরাবৃত্ত এবং y = mx সরলরেখা দ্বারা আবদ্ধ এরিয়া হচ্ছে 8a²/3m³। আমরা যখনই এই টাইপের কোনো আকার দেখব, আমাকে নর্মালি ওই যে গ্রাফ ড্র করে লিমিট বের করে কাজ করা লাগবে না, আমি সরাসরি এটা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এখানে এর মান কত বলো, এখানে গ্রাফটা কত কত আছে, এখানে আছে y² = 4x, তাহলে এর মান কত বলো তো, 4 × 1 × x বলতে পারি, এর মান হচ্ছে 1। আর দেখো y = 1 × x, m এর মান কত, 1, জাস্ট বসাও, তো 8 1 3 1, সো 8/3 খ নাম্বার। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু ভাইয়া এমসিকিউ হ্যাক্সটা জানলে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারতেছি। এই ফরম্যাটটা আসলে আমাদের কিন্তু অবভিয়াসলি ফরম্যাট ম্যাচ করতে হবে। তুমি দেখবা আমি ওই ক্লাসে তোমাদের এমসিকিউ হ্যাক্সগুলো ভালো করে বোঝাইছি, যতগুলা ক্ষেত্রফলের উপর এমসিকিউ হ্যাক্স আছে, তো সবাই দেখে ফেলবা। তো এটা আমরা দেখো এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করলে খুব ফাস্ট করে ফেলতে পারবো, হোপফুলি সবাই বুঝছো। সো এই ছিল ভাই আমাদের ইন্টিগ্রেশনের ক্লাস। তোমরা একটু সবাই কোশ্চেন ব্যাংকটা আরেকবার প্র্যাকটিস করবা, দেখবা তাহলে হয়ে যাবে। আর তোমাদের সিক্রেট ফাইলসে আরো কোশ্চেন থাকবে, সেগুলোও প্র্যাকটিস করে দেখবা তোমার অধ্যায়ের সমস্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করা হয়ে গেছে। ওকে, তো আমরা এখন কনিক শুরু করব। ওকে, খেয়াল করো সবাই। তো কনিকে দেখো ভাইয়া, এখানে অনেকগুলা টপিক আছে, অনেক বড় একটা চ্যাপ্টার, পরাবৃত্ত উপবৃত্ত সবগুলো এখানে আছে একসাথে, অধিবৃত্ত। তো আমরা খুব সহজে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, চলো দেখো। প্রথমত এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে কনিক আইডেন্টিফিকেশন। তো এর জন্য আমি তোমাদের আমার ক্লাস থেকে একটা এমস, দেখো এই যে আমি এখানে এনে দিচ্ছি তোমাদের জন্য, যে আমরা সমীকরণ দেখলেই কনিক বের করতে পারবো, আমরা সমীকরণ দেখলেই সেখান থেকে কনিক আইডেন্টিফিকেশন করতে পারবো। সেটা কিভাবে করতে পারবো সবাই একটু খেয়াল করো। দেখো, সো এটা হচ্ছে ভাইয়া কনিকের একটা সাধারণ সমীকরণ। এখন কনিকের সাধারণ সমীকরণ থেকে তুমি কিভাবে বুঝবা সেটা কোন ধরনের কনিক, খেয়াল করো। সো যদি আমার x² এবং y² এর সহগ সমান থাকে এবং xy পদ না থাকে তাহলে বৃত্ত হবে। যদি x² y² এর সহগ, দেখো এই যে x² y² কিন্তু এখানে আছে, x² y² এর সহগ সমান এবং xy থাকলে উপবৃত্ত হবে। আচ্ছা, x² y² এর সহগ অসমান এবং xy থাকুক বা না থাকুক সেটা উপবৃত্ত হবে। x² y² এর মধ্যে যে কোনো একটা পদ থাকলে পরাবৃত্ত হবে। আমি একটু আগেই বলছি, খেয়াল করো, এই যে আমরা কিন্তু পড়ছিলাম ভাইয়া পরাবৃত্তের সমীকরণকে y² = 4x অথবা x² = 4ay। তো হয় x² থাকবে, না হলে y² থাকবে, যে কোনো একটার স্কোয়ার থাকবে। এবার দেখো, x² y² এর সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট অধিবৃত্ত হবে। বিপরীত সাইন মানে কি, ধরো x² এর সহগ হলো +2, y² এর সহগ -3, পরস্পর বিপরীত সাইন যুক্ত না, তাই এটা হলে কি হবে, অধিবৃত্ত হবে। আর xy = ধ্রুবক, এই টাইপের সকল জিনিস অধিবৃত্ত। যেমন তোমরা পড়ছো কেমিস্ট্রিতে যে PV = কনস্ট্যান্ট, এটা কিন্তু ভাই একটা অধিবৃত্ত, তাই না, অধিবৃত্তাকার গ্রাফ। সো xy = কোনো ধ্রুব রাশি, এটা হলো একটা অধিবৃত্তের সমীকরণ। এখন আমার এই কোশ্চেনটা দেখো, এখানে ভাইয়া x² এর সহগ -9, y² এর সহগ 16, আমরা কি পড়ছি, আমরা পড়ছি x² y² এর সহগ বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে অধিবৃত্ত হবে। তাহলে অ্যান্সার কোনটা, অধিবৃত্ত। ঠিক আছে, তো তোমরা এই এমসিকিউ হ্যাক্সগুলো সবাই মনে রাখবা, একটু খাতায় 2-3 বার লিখবা এবং এই এমসিকিউ হ্যাক্সগুলো অ্যাপ্লাই করে তুমি তোমার কোশ্চেন ব্যাংকের দেখবা সবগুলা কোশ্চেন সলভ করে ফেলতেছো। তো তোমরা অবশ্যই এগুলা বারবার পড়ে ফেলবা, পড়ে একটু কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করবা, এইগুলো অ্যাপ্লাই করে দেখবা অনেক ফাস্ট করতে পারতেছো। আচ্ছা, এবার দেখো, ঢাকা ভার্সিটি পরীক্ষায় 23-24 সালে আসছে এবং এটা আসলে যে কোনো পরীক্ষাতে আসতে পারে। পরাবৃত্তের শীর্ষবিন্দু কত, এটা তোমরা অনেকভাবে করতে পারো, আমি তোমাদের এমসিকিউ হ্যাক্স দিয়ে করাই দিচ্ছি, তুমি 10 থেকে 20 সেকেন্ডে করে ফেলতে পারবা। আচ্ছা দেখো কিভাবে করবা। পরাবৃত্তের ভাইয়া শীর্ষবিন্দু বললে তোমার কাজ হইতেছে যে চলকের দ্বিঘাত, আবার শোনো, যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। আবার শোনো, যে চলকের দ্বিঘাত তুমি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবা।
এখানে দ্বিঘাত কি আছে বলো তো, ওয়াই না? তাহলে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি হবে 2y ই প্লাস 0। খেয়াল করো, ওয়াই আমি যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তখন ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক, সো এই 4x 0 হয়ে যাবে ডিফারেন্সিয়েশন করলে। 2y করলে ভাইয়া 2 আসবে ইকুয়াল টু 0। দেখো তো ওয়াই এর মান কত আসে ভাইয়া, ওয়াই এর মান হলো -1। তো আমি এই মানটা বসাবো মেইন ইকুয়েশনে, মেইন ইকুয়েশনে বসে আমি x এর মানটা বের করব। খেয়াল করো, ওয়াই এর মান -1 হলে কত পাচ্ছি, 4x -2 -8। এখান থেকে x এর মান বের করো তো, x এর মান কত আসে বলো। সো 9/4, তাই না? 9/4, তাহলে অ্যান্সার কোনটা, ক নাম্বারটা। আবার শোনো, খুবই সহজ ভাইয়া পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করা। আমরা সামনে উপবৃত্ত অধিবৃত্তের শীর্ষবিন্দু দেখব, ওখানেও দেখবে আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে করে ফেলতেছি। আমি একটু সামারি করি। তোমাকে যখনই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলবে, তুমি ওই দেখো পরাবৃত্তের সমীকরণে কিন্তু ভাইয়া যে কোনো একটা চলকের দ্বিঘাত থাকবে, আমি আগেও বলছি যে কোনো একটা চলকের দ্বিঘাত থাকবে। তো যার দ্বিঘাত থাকবে আমি তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে দেখো আমি ওয়াই এর মান বের করছি, দেন ওয়াই এর মানটা আমি মেইন ইকুয়েশনে বসালে এক্স এর মান বের হয়ে যাবে, ওটা আমার অ্যান্সার। আরেকটা উপায় আছে, দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু কি বলো তো ভাইয়া, এটা আমার পরাবৃত্ত ধরো, দেখো এটাই কিন্তু ভাইয়া শীর্ষ, এটাই কিন্তু শীর্ষ। তো পরাবৃত্তের শীর্ষবিন্দু কিন্তু অবশ্যই পরাবৃত্তকে সিদ্ধ করবে, পরাবৃত্তের শীর্ষবিন্দু অবশ্যই কিন্তু পরাবৃত্তকে সিদ্ধ করবে। তো তুমি এখানে অপশনগুলো এখানে বসাইতে পারো, তুমি দেখবা কোন অপশনটা এই রেখাটাকে সিদ্ধ করে। সিদ্ধ করে মানে কি, আমি পয়েন্টটা ওখানে বসাবো, দেখবো কোন পয়েন্টের জন্য বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে, ওইটা আমার অ্যান্সার, ওইটা আমার অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, শেষ। সেখানে দেখো তোমাদের অনেক কিছু লেখা আছে, পরাবৃত্তের সকল সূত্রগুলা বলা আছে, সবাই একটু ভালো করে পড়ে ফেলো, সবাই একটু ভালো করে পড়ে ফেলো। দেখো আমরা এখন এটা সলভ করি। পরাবৃত্তের উপকেন্দ্র বের করতে বলছে, খেয়াল করো পরাবৃত্তের আমাকে উপকেন্দ্র বের করতে হইলে আমাকে আসলে নর্মাল ওয়েতে করা লাগবে। দেখো আমরা কি পড়ছি ভাইয়া, আমরা পড়ছি y² = 4x। আমাকে বলো তো এই পরাবৃত্তের উপকেন্দ্রকে, ভাইয়া উপকেন্দ্র হচ্ছে a,0। এই পরাবৃত্তের উপকেন্দ্র হচ্ছে কি a,0। এখন দেখো এটা কিন্তু ভাইয়া আদর্শ আকারে নাই, এটাকে আমাকে আগে আদর্শ আকারে নেওয়া লাগবে, আদর্শ আকারে নিয়ে তারপর আমি জাস্ট এটার কম্পেয়ার করলেই হয়ে যাবে, ঠিক আছে? সো এটা তোমার প্রথম কাজ কি, তুমি আদর্শ আকারে নিবা। আদর্শ আকারে কেমনে নিবা দেখো তো একটু, y² - 2y = 8x - 9। মানে আমি বাম পাশে একটা হোল স্কয়ার রাখবো, ডান পাশে এই 4x এর মতো করে করব। তাহলে খেয়াল করো, দেখো আমি একটা কাজ করলাম, আমি এখানে ভাইয়া একটা 1 যোগ করলাম বাম পাশে, ডান পাশে একটা 1 যোগ করো, আচ্ছা ব্যালেন্স করার জন্য আর কি। এখন দেখো এখানে কি আসতেছে, এখানে ভাই পাচ্ছি y - 1 এর হোল স্কয়ার, এখান থেকে 8 কমন নাও তো, 8 কমন নিলে ভাইয়া আসে x - 1। দেখো তুমি এইটাকে জাস্ট ওই আদর্শ আকারের সাথে মিলাবা। আচ্ছা আমি দেখো 8 কে পরের পেজে লিখি, এখানে পাইলাম y - 1 হোল স্কয়ার = 8 × x - 1। আমি 8 কে বলো তো কি লিখতে পারি, 4 × 2 x - 1। তুমি ভাই এটাকে ম্যাচ করবা আদর্শ আকারের সাথে, আদর্শ আকার কি ছিল, y² = 4ax। তাহলে এর মান কত, এর মান হচ্ছে ভাইয়া 2। আমরা এই আকারের বলো তো উপকেন্দ্র কি পড়ছিলাম, a,0। a,0 মানে কি, মানে হচ্ছে x এর ভ্যালু a এর সমান, y এর ভ্যালু 0 এর সমান। তাহলে খেয়াল করো এখানে x এর ভ্যালু কত, x - 1, এটা ভ্যালু a এর সমান, এর মান কত 2, x = 3। আর এখানে y এর জায়গায় কি আছে, y - 1 আছে। এটা খেয়াল করো, তুমি জাস্ট আদর্শ আকারের সাথে মিলাবা। এই আকারে ভাইয়া এই y এর মান 0 ধরবো, x এর মান a ধরবো। এখানে x এর জায়গায় কি আছে, x - 1, তার মান a ধরছি। y এর জায়গায় কি আছে, y - 1, তার মান 0 ধরো। তাহলে খেয়াল করো উপকেন্দ্র হচ্ছে 3,1, 3,1 এই ক নাম্বারটা, ঠিক আছে? সেটা আমাদের ভাইয়া মেইন নিয়মে সলভ করতে হবে, মেইন নিয়মে সলভ করতে হবে। তুমি হচ্ছে যে আদর্শ আকারে, দেখো যদি এরকম থাকতো আমি কিন্তু একবারে বলতে পারতাম, এটা আদর্শ আকারে নাই বলে আমাকে আদর্শ আকার আগে নিতে হবে, আমি তারপরে ফরম্যাট ম্যাচ করলেই হবে, তারপরে ফরম্যাট ম্যাচ করলেই হবে। দেখো পরাবৃত্তের অক্ষের সমীকরণ অনেকগুলা পরীক্ষা আসছে, এটা আমরা কিভাবে করব, অনেকভাবে তুমি করতে পারো, আমি তোমাকে সবচেয়ে সহজ ভাবে বলি।
পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে একটাই জিনিস মনে রাখবা, যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। তাহলে কি আসে বলো, 2y প্লাস 4 সমান 0। তাহলে কি আসে এখান থেকে, y প্লাস 2 সমান 0। এটা অ্যান্সার, খ নাম্বার। ভাইয়া কিছু বুঝলাম না তো। শুনো, পরাবৃত্তের অক্ষের সমীকরণ বের করতে তুমি যে চলকের দ্বিঘাত থাকবে জাস্ট তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবে। এখানে y এর দ্বিঘাত y এর সাপেক্ষে করব, তাহলে y বাদে কি বাকি সবাই ধ্রুবক। তো ডিফারেন্সিয়েশন করে আমি যে রাশিটা পাচ্ছি, এখানে কি পাইতেছি y প্লাস 2 না, আমি ডিফারেন্সিয়েশন করে যে রাশিটা পাবো ওইটা আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা বলো, খ নাম্বার। খ নাম্বার খুবই মজার না বলো তো? এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, খুবই মজার একটা জিনিস। আমি কিন্তু ভাই সবগুলা আমার চ্যানেলের ওই যে তুমি দেখবা পিডিএফ এ সবগুলাই আছে, একবারে সবকিছু ওখানে লেখা আছে, যতগুলা এমসিকিউ হ্যাক্স পসিবল পরাবৃত্তে বা তোমার এই কনিক অধ্যায় আর কি। উপকেন্দ্রিক লম্ব বের করতে বলছে, সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনো। ভাইয়া উপকেন্দ্রিক লম্ব বের করতে বললে, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব বের করতে বললে তোমার ফার্স্ট কাজ হইতেছে সমীকরণে দ্বিঘাতের সহগকে 1 বানানো। এখানে দ্বিঘাতের সহগ কত, 3 না? তোমার পরীক্ষায় যদি 1 আগে থেকে থাকে তাহলে তো ভালোই, মানে বলে না যে সোনাই সহগা, মানে নাকি সরি এটা বলে হলো তোমার যে মেঘ না চাইতে বৃষ্টি নাকি বলে না, ওইরকম আর কি। তো তোমার আসলে 1 করে নেওয়া লাগতো, তোমার আগে থেকে 1 দেওয়া আছে, মেঘ না চাইতেই বৃষ্টি পড়তেছে এরকম আর কি। আচ্ছা, বাগধারা ভুল করতেছি। তাহলে খেয়াল করো, আমার প্রথম কাজ কি, দ্বিঘাতের সহগ 1 না থাকলে 1 করে নেওয়া। তাহলে এখানে 1 করতে কি করবা, তুমি সবাইকে 3 দ্বারা ভাগ করো, x স্কয়ার মাইনাস 4/3y প্লাস 2x মাইনাস 5/3 সমান 0। আমরা প্রথম কাজ হলো দ্বিঘাতের সহগটাকে 1 করে ফেলছি। এখন আমার কথা ভালো করে শুনো, দ্বিঘাতের সহগ তুমি 1 করে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মনে রাখবা মডুলাস অফ এক ঘাতের সহগ, মডুলাস অফ এক ঘাতের সহগ। এখানে ভাইয়া দেখো তো, x এর দ্বিঘাত তাহলে এক ঘাত কার, y এর এক ঘাতের সহগ কত ভাইয়া, 4/3। আমরা ইউজ করবো মডুলাস, কারণ এটার দৈর্ঘ্য একটা সবসময় পজিটিভ রাশি হবে। তাহলে অ্যান্সার কোনটা বলো তো, খ নাম্বার। দেখো এখানে তুমি খেয়াল করো, গ নাম্বার বাদ ক নাম্বার বাদ, কেন বলো তো? কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না, ওইটা ইহকাল পরকাল সবসময় পজিটিভ। সো আমরা যেটা করব উপকেন্দ্রিক লম্ব বের করতে, সমীকরণটাকে আগে আদর্শকারে নেব। আদর্শকার বলতে কি বোঝাচ্ছি, দ্বিঘাতের সহগ 1 করবা, দ্বিঘাতের সহগ 1 করার পরে এক ঘাতের যে সহগটা থাকবে ওইটা আমার অ্যান্সার হবে। হোপফুলি তোমরা সবাই ক্লিয়ার হইছো। আচ্ছা, এখন খেয়াল করো, এটা দেখো তো সবাই, এই পরাবৃত্তের স্পর্শকরা নিয়ে কিন্তু অনেকগুলা কোশ্চেন আসে। তো আমাদের স্পর্শক সংক্রান্ত সকল যে ফর্মুলা গুলা ভালো করে মুখস্থ করতে হবে। এখানে দেখো তো রেখার আকার কেমন, y স্কয়ার ইকুয়াল টু 4x না? আমরা কি পড়ছি বলো তো? দেখো আমরা পড়ছিলাম যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এই পরাবৃত্তে যদি y ইকুয়াল টু mx প্লাস c রেখাটা স্পর্শক হয়, তাহলে শর্ত হইতেছে c ইকুয়াল টু a বাই m হবে। খুবই ইম্পর্টেন্ট শর্ত, খুবই ইম্পর্টেন্ট শর্ত। সো y স্কয়ার ইকুয়াল টু 4x এই পরাবৃত্তে যদি y ইকুয়াল টু mx প্লাস c রেখাটা স্পর্শক হয়, শর্ত হইতেছে c ইকুয়াল টু a বাই m। তুমি জাস্ট এটা অ্যাপ্লাই করো, দেখো। তাহলে এখানে জাস্ট ফরম্যাট ম্যাচ করো তো, y ইকুয়াল টু এখানে কি আছে বলো তো, mx প্লাস c। তাহলে বলো m এর মান কত? ভাইয়া m এর মান হলো 3, c এর মান হলো 1। আমাকে বের করতে হবে a এর ভ্যালু, বাচ্চাদের কোশ্চেন। আমরা কি পড়ছি বলো? এই টাইপের ক্ষেত্রে শর্ত হচ্ছে কি, c ইকুয়াল টু a বাই m, c এর মান হচ্ছে 1, a এর মান তো বের করব, m এর মান হলো 3। তাহলে এর মান কত বলো তো ভাইয়া? এর মান হচ্ছে 3। আচ্ছা, আমার কি এর মান চাইছে না, এটা আপার লেভেলে আরেকটা কোশ্চেন দিছে। এটা দেখো বলছে এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। আমার কিন্তু এর মান চাই নাই, আর একটু আপার লেভেল করছে, সমস্যা না, আমরা পারবো। দেখো এখানে এর মান দেখো তো 3 বসালে কত আসে, y স্কয়ার ইকুয়াল টু 12x। আমাকে বলো তো ভাইয়া এই পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমি কি বলছিলাম, মডুলাস অফ এক ঘাতের সহগ, এক ঘাতের সহগ কত, 12। অ্যান্সার গ। আমরা কিন্তু পড়ছি 4a, উপকেন্দ্রিক লম্ব হচ্ছে কি 4a, এর মান হলো 3, তো 4 3 12, যে কোনো ভাবে আসুক পারবা, যে কোনো ভাবে আসুক পারবা। আচ্ছা ঠিক আছে, দেখো
আচ্ছা, এটা আমি একটু বলে দিই, খেয়াল করো যে পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব এটার মানে কি আসলে। দেখো, ধরো এটা একটা পরাবৃত্ত আছে, এটা আমার উপকেন্দ্র, বুঝছো, এটা আমার উপকেন্দ্র। সো উপকেন্দ্র থেকে আমি যে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স, খেয়াল করো এই যে ভাইয়া উপকেন্দ্র থেকে যে কোনো পয়েন্টের যে ডিস্টেন্স তাকে আমরা বলতেছি উপকেন্দ্রিক দূরত্ব, তাকে আমরা বলতেছি ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। এখন এটার মান কত মনে রাখবা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এই টাইপের পরাবৃত্ত হইলে উপকেন্দ্রিক দূরত্বের মান হবে a প্লাস এক্স। আর যদি ভাইয়া এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay এই টাইপের উপবৃত্ত হয় তাহলে ফোকাস দূরত্ব হবে a প্লাস ওয়াই। খুবই সহজ, কিন্তু খুবই সহজ। তুমি দেখো, তুমি এমনি করে মনে রাখতে পারো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x a প্লাস এক্স, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay a প্লাস ওয়াই। তো ফোকাস দূরত্বগুলো মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষায় আমাদের অ্যাপ্লাই করতে হবে। জাস্ট আমরা এর মান জানবো আর ওই পয়েন্টের ভুজ কোটি জানবো। এই এক্স ওয়াই কি বলতো, এক্স ওয়াই কিন্তু ভাইয়া ওই পয়েন্টের ভুজ আর কোটি, ঠিক আছে। সো আমরা জাস্ট ওই পয়েন্টের স্থানাঙ্ক জানবো আর পরাবৃত্তের এর মানটা জানবো, তাইলে হয়ে যাবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, পারবে ইনশাল্লাহ। ওকে, দেখো তোমাদের এই স্লাইডে হলো আমি উপবৃত্তের সকল ফর্মুলাগুলো লিখে দিছি, তোমরা সবাই ভালো করে দেখে নিও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষায় কিন্তু আসবে। দেখো এই কোশ্চেনটা খেয়াল করো, বলতেছে এই কণিকের নিয়ামকদ্বয়ের মধ্যকার দূরত্ব, আমাকে বলো তো এটা কি ধরনের কণিক। এটা ভাই একটা উপবৃত্ত, কেমনে বুঝলাম, দেখো আদর্শ করে নাও আগে। তো এক্স স্কোয়ার বাই 25 হবে, ওয়াই স্কোয়ার বাই 9 হবে ইকুয়াল টু 1। আমি এটা কিভাবে পাইলাম, দেখো আমরা পড়ছিলাম উপবৃত্তের আদর্শকার হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো ডান পাশে আমার 1 লাগবে, আমি পুরো ইকুয়েশনটাকে 225 দ্বারা ভাগ করছি। তো দেখো তো এখানে কি পাচ্ছি ভাইয়া, এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার সমান 1। এখন এই উপবৃত্তের নিয়ামকদ্বয়ের মধ্যকার ডিসটেন্স বের করবা। খেয়াল করো, আমরা এখানে তোমাকে দেখাইছি, এই যে নিয়ামকদ্বয়ের মধ্যকার ডিসটেন্স হবে 2a বাই ই, কোন ক্ষেত্রে, যখন এর মানটা বি এর চাইতে বড়। আবার নিয়ামকদ্বয়ের মধ্যকার ডিসটেন্স তোমার 2b বাই ই কখন হবে, যখন বি এর মানটা এর চাইতে বড়। এখানে আমাকে দেখো তো এর মান কত, বি এর মান কত, সবাই খেয়াল করো। আচ্ছা কই গেল, এই যে দেখো এর মান হলো ভাইয়া 5, বি এর মান হলো 3, তাহলে এর মান কি বড় না, হ্যাঁ, তাহলে দূরত্ব হবে কত, 2a বাই ই। আচ্ছা ই মানে কি বলো, ই মানে হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি বলো তো ভাইয়া উপবৃত্তের ক্ষেত্রে, রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার, এটা মনে রাখবা জাস্ট, রুট ওভার অফ 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। এখানে ছোটকে 3, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 3 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তুমি দেখো এর মান জানো, ই এর মান জানো, বসালেই হয়ে যাবে, খুবই সহজ, ঠিক আছে। সো আমরা আদর্শ আকারে নিব, আদর্শ আকারে নিয়ে এ আর বি এর মান বের করব। দেন দেখো আমরা হলো যে জাস্ট সূত্রটা মনে রাখতে পারলে অ্যান্সার করে ফেলতে পারবো। হোপফুলি সবাই বুঝতে পারছি। ওকে, খেয়াল করো, দেখো এই যে দেখো অনেকগুলা কিন্তু পরীক্ষায় ভাই আসছে ই এর মান বের করা, তাই না, ই এর মান বের করা কিন্তু আসছে। সূত্র কি বলো, 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। তুমি আদর্শ আকারে নিবা, আদর্শ আকারে নিয়ে তারপরে ওই তুমি ছোট আর বড় রাশির মানটা বের করবা, আগে যেটা করছো ওটাই আর কি। খেয়াল করো এই টাইপের কোশ্চেন কিভাবে করব, বলো সবাই অ্যান্সার করো, এটা কিভাবে করা যায়, ভিডিও পজ করে চিন্তা করো কিভাবে করবে, বলো। ওকে, খেয়াল করো এখানে কি বলে, একটা উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। তুমি দেখবা তোমাদের এই টাইপের কোশ্চেন রিটেন এমসিকিউ যে কোনো জায়গায় আসতে পারে। একটা কন্ডিশন দেওয়া থাকবে, কন্ডিশন দিয়ে আমাকে অন্য একটা রাশির মান বের করতে বলবে। খেয়াল করো এখানে কি কন্ডিশন দেওয়া আছে, এখানে ভাই বলতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বৃহৎ অক্ষের অর্ধেক। তো বৃহৎ অক্ষ হচ্ছে কত বলো তো, 2a, বৃহৎ অক্ষ হচ্ছে 2a, তার অর্ধেক হাফ, তাহলে খেয়াল করো কি আসে, তো বি স্কোয়ার বাই এ স্কোয়ার সমান এ, অতএব পাইতেছি বি স্কোয়ার সমান এ স্কোয়ার। ঠিক লিখছি, সরি ভুল লিখছি, খেয়াল করো এখানে
2b² সমান a স্কোয়ার, 2 ছিল উপরে। বের করতে বলছে কি উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি বলতো? √1 - b²/a²। দেখো এখানে কিন্তু আমরা ভাইয়া এই, খেয়াল করো, আমরা এটা কল্পনা করছি, এখানে এর মানটা হচ্ছে বড়, বি এর মানটা হচ্ছে ছোট, আমরা এই উপবৃত্ত কল্পনা করছি। তো আমরা দেখো আমাদের কিন্তু ভাই দুইটা ফরম্যাট আছে উপবৃত্তের। দেখো এটা একটা ফরম্যাট যেখানে এর মানটা বড়, এটা একটা ফরম্যাট যেখানে বি এর মানটা বড়। আমাদের কিন্তু দুইটা ফরম্যাটে দুই রকম সূত্র, এখানে স্পেসিফিক করে। তো এখন তোমরা এই কোশ্চেনটা খেয়াল করো, দেখো এখানে আমি একটু ভুল বলে ফেলছিলাম। আমি তোমাদের বলছিলাম যে আমরা যদি দেখো আমরা পরাবৃত্তের শীর্ষ কেমনে বের করছিলাম, যে যে চলকের দ্বিঘাত তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম। আমরা উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র, নট শীর্ষবিন্দু, উপবৃত্ত আর অধিবৃত্তের কেন্দ্র ওই প্রসেসে বের করতে পারি। কিভাবে? আমরা উপবৃত্তের সমীকরণকে এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, উপবৃত্তের কেন্দ্র পেয়ে যাব। অধিবৃত্তের সমীকরণকে এক্স এর সাপেক্ষে একবার, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে অধিবৃত্তের কেন্দ্র পেয়ে যাব। এখন আমাদের কিন্তু ভাই এখানে শীর্ষবিন্দু বের করতে বলছে, তোমাকে এটা আসলে মেইন নিয়মে করা লাগবে। দেখো মেইন নিয়মটা আমি একটু বলে দেই। আমরা ভাই শিখছি x²/a²-y²/b²=1। এই অধিবৃত্তের ভাইয়া শীর্ষবিন্দু হচ্ছে ±a,0। এখন এটা কিন্তু আদর্শ আকারে নাই, তোমার ফার্স্ট কাজ হইতেছে এটাকে আদর্শ আকারে নিয়ে যাওয়া, দেন জাস্ট এই ফরম্যাটটা কম্পেয়ার করা। আমরা কিন্তু এরকম একটা কোশ্চেন আগে করে আসছি পরাবৃত্তের উপকেন্দ্র বের করার সময়। আমি একটু সামারি করে ভালো করে শোনো আমার কথা। যদি আমাকে উপবৃত্ত বা অধিবৃত্তের কেন্দ্র বের করতে বলে, আমরা খুব ইজিলি এক্স এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, ওয়াই এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে করতে পারবো। এখানে বের করতে বলছে শীর্ষবিন্দু, আমাকে অবশ্যই মেইন নিয়মে অ্যাপ্লাই করতে হবে, এটাকে আদর্শ আকারে নিব, তারপরে ওইটার সাথে এটা কম্পেয়ার করে মান বের করব। এক্স এর মান হবে ±a, ওয়াই এর মান হবে 0, সেখান থেকে আমরা বের করব, দুইটা পয়েন্ট আসবে আর কি। ঠিক আছে, চলো আমরা এখন বিপরীত ত্রিকোণমিতি ভাইয়া শুরু করব। বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, বিশেষ করে এমসিকিউ এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিটেন কোশ্চেন আসতে পারে। সবাই একটু খেয়াল করো আমার কথাগুলা। দেখো ঢাকা ভার্সিটি 24-25 সালে আসছে, সেক ইনভার্স এক্স আর কোসেক ইনভার্স ওয়াই পরস্পর সমান হইলে নিচের কোনটা সত্য? খেয়াল করো, আমরা দেখো নর্মালি কিন্তু ভাই আমরা সবকিছু আসলে সাইন ইনভার্স কজ ইনভার্সে করতে অভ্যস্ত। তাহলে আমি এখান থেকে দেখো লিখতে পারি সেক ইনভার্স এক্স কে ভাই কি লেখা যায় বলো তো? আমরা কিন্তু পড়ছি কজ ইনভার্স অফ 1/x, আর ভাইয়া কোসেক ইনভার্স ওয়াই কে লেখা যায় সাইন ইনভার্স অফ 1/y। দেখো সাইনের উল্টা কিন্তু কোসেক, সাইনের উল্টা কিন্তু কোসেক, তো কোসেকে ভাইয়া ওয়াই থাকলে সাইনে হবে 1/y। এখন এখান থেকে আমি দেখো এই যে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক আনতে হবে না, চারটা অপশন খেয়াল করো, এই যে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক আনতে হবে, তাইলে কি, তাহলে সাইন ইনভার্স কজ ইনভার্সকে ভ্যানিশ করতে হবে। হ্যাঁ ভাইয়া, দেখি কিভাবে ভ্যানিশ করতে পারি, খেয়াল করো, আমি 1/x কে বাম পাশে রাখলাম, এ কজটাকে ওই পাশে নিয়ে গেলাম, তো কজ সাইন ইনভার্স অফ 1/y। এখন তোমরা খেয়াল করো এখানে বাইরে আসছে কি কজ, আমি যদি ভাইয়া ভিতরে কজ ইনভার্স আনতে পারি তাহলে কিন্তু কজ আর কজ ইনভার্স কাটাকাটি যাবে। এখন সাইন ইনভার্স 1/y মানে কজ ইনভার্সে কত, সবাই দেখো একটু, আমার এখন টার্গেট কি বলো তো ভাইয়া, আমি সাইন ইনভার্স 1/y কে কজ ইনভার্সে কনভার্ট করব। কেন? কারণ এখানে বাইরে কজ আছে, তাহলে কজ আর কজ ইনভার্স কাটা যাবে। দেখো আমরা পড়ছিলাম সাইন ইনভার্স এক্স মানে কজ ইনভার্স অফ √1 - x²। তুমি এখানে ত্রিভুজ ড্র করে করতে পারো, সমস্যা না, আমি একবারে করে দিচ্ছি, কজ ইনভার্স অফ 1 - 1/y²। লিখো, আমি এটার পরিবর্তে লিখতে পারি কি বলো, কজ ইনভার্স অফ √1 - 1/y²। দেখো তো কি আসতেছে, সব মিলাই 1/x, এখানে কজ আর কজ ইনভার্স পরস্পর ক্যান্সেল, থাকতেছে কি √1 - 1/y²। তুমি এ পাশে স্কয়ার করে দাও, তাহলে এখানে রুট চলে যাবে, এখানে ভাই রুট চলে যাবে, থাকতেছে কি দেখো তো 1/x² প্লাস 1/y² সমান 1। অ্যান্সার কোনটা? খ নাম্বারটা। ঠিক আছে,
আমি সামারি করে শোনো, আমাদের কোশ্চেনে ভাইয়া সেক ইনভার্স আর কোসেক ইনভার্স দেওয়া ছিল। নর্মালি আমরা সাইন ইনভার্স কজ ইনভার্স দিয়ে করতে অভ্যস্ত, তো আমরা সাইন কজ নিয়ে গেলাম। এখন দেখো আমার যে অপশনগুলো আছে, অপশন কি কোথাও সাইন কজ আছে? না ভাইয়া, তাহলে কি ওদেরকে ভ্যানিশ করতে হবে। তো আমি এই কজটাকে ডান পাশে নিয়ে যাব, দেন দেখো কজের পরে কজ ইনভার্স নিয়ে আসবো, কাটাকাটি যাবে, শুধু এক্স ওয়াই পড়ে থাকবে, ওখান থেকে আমি খুব ইজিলি মানটা বের করতে পারবো। ঠিক আছে, খেয়াল করো, এটা খুবই সহজ কোশ্চেন, সরাসরি ফর্মুলা আমরা কিন্তু পড়ছিলাম। তোমরা এটা সবাই মনে রাখবে, ফর্মুলা অনেক পরীক্ষায় আসে এবং এটা লাগে, সব সময় লাগে। তো tan ইনভার্স অফ x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তাহলে বলো এর মান কত হবে? tan ইনভার্স অফ x প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, বেশ শেষ। এটার মান তোমার যা আসবে ওটা তোমার অ্যান্সার, এটার মান ওটা তোমার অ্যান্সার হবে, যা আসবে না কেন। দেখো অনেকগুলা পরীক্ষা আসছে, এটার যোগফল হচ্ছে π/2 হলে নিচের কোনটা সঠিক, আগের মতো কোশ্চেন কিন্তু একটু আগে করে আসছি। তাহলে আমার সাইন এগুলা ভ্যানিশ করতে হবে না? হ্যাঁ ভাইয়া। খেয়াল করো কেমনে ভ্যানিশ করতে পারি। প্রথমত দেখো, সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আমি ভাইয়া এই যে সাইন ইনভার্স ওয়াই কে ওই পাশে নিয়ে গেছি, সমস্যা নাই। তাহলে দেখো এখান থেকে কি লিখতে পারো, এক্স সমান কি সাইন π/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখন ভাইয়া আমরা কিন্তু পড়ছি, কি পড়ছি বলো তো? আমরা অধ্যায় 7-এ পড়ছি ফার্স্ট পেপার, সাইন 90 মাইনাস থিটা মানে কি বলো তো? কস থিটা। তাহলে খেয়াল করে এখানে কি পাচ্ছ, এক্স সমান কি কজ সাইন ইনভার্স ওয়াই। এখানে থিটা বলতে কি, এটা তো π/2 মাইনাস থিটা, তো সাইন π/2 মাইনাস থিটা মানে কি কস থিটা। এখন আমার কি প্রমাণে কোথাও সাইন কজ আছে? না ভাইয়া, অপশনে কোথাও কিন্তু সাইন কজ নাই, তাহলে ওদেরকে ভ্যানিশ করতে হবে। কেমনে ভ্যানিশ করব? আগের মতোই তো, বাইরে আছে কজ, আমি যদি ভিতরে কজ ইনভার্স আনতে পারি তাহলে তো হয়ে গেল, কজ আর কজ ইনভার্স পরস্পর চলে গেল, ইহোক মানে পরকালে চলে যাবে একদম। তাহলে খেয়াল করো আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া, সাইন ইনভার্স ওয়াই কে লেখা যায় কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে কজ ইনভার্স কজ কাটা যাবে আমরা, তাহলে এখান থেকে কি পাচ্ছি বলো তো, এক্স সমান রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার। তুমি এপাশে স্কয়ার করে দাও, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1। তোমরা এটার অ্যান্সার মুখস্থ রাখবা। এই সেম কোশ্চেন, এই টাইপের কোশ্চেন একটা এগ্রিতে আসছে প্রিভিয়াস ইয়ারে। তো এই টাইপের কোশ্চেনে দেখা যায় ম্যাক্সিমাম ভাই অ্যান্সার হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 1 হয় ম্যাক্সিমাম টাইমে। তো তোমরা এটার অ্যান্সার সবাই মনে রাখবা, এটার অ্যান্সার হচ্ছে কিন্তু 1। আচ্ছা ঠিক আছে, দেখো এটা ঢাকা ভার্সিটি 23-24-এ আসছে 2 tan ইনভার্স সামথিং প্লাস tan ইনভার্স। এটা দেখো আমরা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা পড়ছি, ওইখানে কোনো 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা পড়ছো না। দেখো আমি যদি ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, দেখো এই ফর্মুলা ভাইয়া অ্যাপ্লাই করতে হইলে tan ইনভার্স এক্স আর tan ইনভার্স ওয়াই এর সহগ সেম থাকতে হবে, না হলে অ্যাপ্লাই করতে পারবা না। এখানে এটা সহগ হচ্ছে 1, এটা সহগ হচ্ছে 2, তাহলে কিন্তু করা যাচ্ছে না। এটা আরেকভাবে করা যায়, বাট এটা বেশি সহজ। আরেকভাবে কি, তুমি দেখো এটাকে কেমনে লিখতে পারো, তুমি এটাকে লিখতে পারো যে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 1/7। তিনটা পদ আসবে, আমরা কিন্তু তিনটা পদের ফর্মুলাও পড়ছি। তিনটা পদের ফর্মুলা কি পড়ছিলাম বলো? আমরা কিন্তু ভাইয়া এটাও ফর্মুলা মুখস্থ রাখবো, এই তিনটা পদের যোগফল। তো তুমি দেখো এখানে তিনটা পদ বানাইলে তুমি এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবে, এটা আরেকটা ওয়ে। তবে সবচেয়ে আরেকটা সহজ উপায় আছে, 2 tan ইনভার্স এক্স এর সরাসরি ফর্মুলা আছে। দেখো ভাইয়া 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। আমি কিন্তু তোমাদের এই ফর্মুলাটা ডিফারেন্সিয়েশন আরেকবার লিখে দেখাইছি। সো আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা আমাদের সব জায়গায় কাজে লাগবে, সব অধ্যায়ে। তাহলে খেয়াল করো আমি কি লিখতে পারি বলো, 2 tan ইনভার্স x বলতে এখানে 1/3। 2 tan ইনভার্স x মানে কি বলো, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, শেষ। এবার দেখো তুমি এটা কিন্তু একটা সিঙ্গেল সহগ বিশিষ্ট পদে কনভার্ট হয়েছে, এখানে দেখো এর সহগ কিন্তু 1,
তো তুমি এটার সাথে এবার এটা যোগ করে দাও, তাইলে হয়ে যাবে। সো আমরা যখন দেখবো দুইটা সহগ মিল নাই, তখন সহগটা আসলে 1 করে নিব। তো সূত্র দেখো, সূত্র প্রয়োগ করে আমি সহগ এখানে 1 করে ফেলছি, দেন আমি জাস্ট এটার সাথে ওইটা যোগ করে দিব, ম্যাথ শেষ। হোপফুলি তোমরা সবাই পারবা, সবাই পারবা। ঠিক আছে, দেখো এটাও খুবই সহজ কোশ্চেন। এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলা ভাই আমরা ওই যে ছোটবেলায় যে সূত্রগুলা পড়ছিলাম না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, ওইটা অ্যাপ্লাই করব। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1 এটা পড়ছিলা, দেন কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 এটা পড়ছিলা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 পড়ছিলা। তো কোসেক স্কোয়ার মানে কি 1 প্লাস কট স্কোয়ার, সেক স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার। দেখো তুমি এটাকে মনে মনে থিটা কল্পনা করো, তাহলে দেখো আমি পাইতেছি কোসেক স্কোয়ার থিটা মানে কি বলো তো 1 প্লাস কট স্কোয়ার। তো কট এইটা তুমি ট্যান কে কটে কনভার্ট করবা, ট্যান ইনভার্স হাফ মানে কি কট ইনভার্স 2। আবার দেখো সেক স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার, তো 1 প্লাস ট্যান স্কোয়ার এই পদটা। এখন বাইরে আছে ট্যান স্কোয়ার, ভিতরে আছে কি কট ইনভার্স, তুমি কটকে কিসে কনভার্ট করবা ট্যানে। কট ইনভার্স √3 মানে কি বলো তো ট্যান ইনভার্স অফ 1/√3। দেন সবকিছু দেখবা কাটাকাটি যাবে, পরে যোগ করলে অ্যান্সার মিলে যাবে, পরে যোগ করলে অ্যান্সার মিলে যাবে। দেখো খুবই ফেমাস কোশ্চেন, বলা যায় ভাইরাল কোশ্চেন আর কি। এটা দেখে একটা ভাইরাল কোশ্চেন নিয়ে আসছি আমরা। তো এটা কিভাবে সলভ করব দেখো তো সবাই, এটা কিন্তু খুবই ফেমাস কোশ্চেন। একটু পানি খেয়ে নিই। খেয়াল করো এখানে কি আছে ভাইয়া, কজ, ট্যান ইনভার্স, কট, সাইন ইনভার্স। সবাই জাস্ট একটা কথা মনে রাখবা, এরকম 4টা পদ থাকে। দেখো আমি তোমাদের জন্য এখানে এমসিকিউ হ্যাশট্যাগ লিখে রাখছি। তো এরকম ভাইয়া 2টা কেস হতে পারে, 2টা কেস, যে প্রথম আর শেষে সাইন আর কজের জোড় থাকবে, হয় সাইন অথবা কজ ইনভার্স, না হলে কজ অথবা সাইন ইনভার্স। টোটাল 4টা পদ থাকবে, প্রথম আর শেষে সাইন কজের জোড় থাকতে পারে, আর মাঝখানে ট্যান আর কটের জোড় থাকতে পারে। যদি এটা থাকে অ্যান্সার হবে লাস্ট পদটা। খেয়াল করো এখানে ভাইয়া দেখো প্রথমে আর লাস্টে কি সাইন আর কজের জোড় আছে, আর মাঝখানে দেখো কট আর ট্যানের জোড়। জোড় বলতে কি বোঝাচ্ছি, একটা থাকবে নর্মাল পদ, একটা থাকবে ইনভার্স পদ। কজ আছে সাইন ইনভার্স, ট্যান আছে কট আছে ট্যান ইনভার্স। তো প্রথম আর লাস্টে সাইন কজের জোড়, মাঝখানে ট্যান কটের জোড়, এরকম যদি থাকে অ্যান্সার চোখ বন্ধ করে লাস্টের পদটা। অ্যান্সার ভাইয়া চোখ বন্ধ করে লাস্টের পদটা। তো এরকম থাকতে পারে। আবার তোমার দেখবা যে প্রথম আর লাস্টে ট্যান আর কটের জোড় থাকতে পারে, মাঝখানে সাইন কজের জোড় থাকতে পারে। সো মেইন কথা হলো তোমার যে তুমি দেখবা অবশ্যই কিন্তু ভাই ফরম্যাট ম্যাচ করা লাগবে, এই 2টা ফরম্যাট। প্রথম আর লাস্টে সাইন অথবা কজের জোড়, মাঝখানে থাকবে কি ট্যান অথবা কটের জোড়, অথবা প্রথম আর লাস্টে ট্যান আর কটের জোড়, মাঝখানে থাকবে সাইন আর কজের জোড়। এরকম যদি 4টা পদ থাকে ওই রাশির মান চোখ বন্ধ করে লিখে ফেলবা। ওকে, লাস্টের পদটা অ্যান্সার হবে আর কি, লাস্টে যেটা থাকবে। দেখো আমরা এখন 7.2 শুরু করতেছি। সাইন থিটা সমান 1 হলে থিটা সমান কত? আচ্ছা দেখো আমাদের ভাইয়া সকল ফর্মুলাগুলা মুখস্থ রাখা লাগবে। তুমি যদি 7.2 এর কোশ্চেনগুলো অ্যান্সার করতে চাও, তোমাকে এই ফর্মুলাগুলো সবকিছু মনে রাখতে হবে। এখান থেকে দেখো সরাসরি কিন্তু পরীক্ষায় কোশ্চেনও আসতেছে সরাসরি ফর্মুলা থেকে। দেখো আমরা মনে রাখবো সাইন থিটা সমান 1 হলে থিটা সমান 4n + 1 π/2। থিটা হচ্ছে কি 4n + 1 π/2, সরাসরি মুখস্থ রাখবা সূত্রগুলা। আচ্ছা এবার দেখো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব, এটা খুবই সহজ। আমাদের একাডেমিকে সিকিউতে এগুলো আসতো। এই যে a cos x + b sin x, এই টাইপের গুলা কেমনে সলভ করে, আমরা পুরো ভগ্নাংশটাকে sin স্কয়ারের সহগ প্লাস cos স্কয়ারের সহগ দ্বারা ভাগ করব। আমরা পুরো রাশিটাকে কি দ্বারা ভাগ করব, sin স্কয়ারের সহগ প্লাস cos স্কয়ারের সহগ। খেয়াল করো এখানে ভাই আমাকে বলো তো sin স্কয়ারের সহগ কত 1, cos স্কয়ারের সহগ কত 1। তাহলে আমরা পুরো রাশিটাকে ভাগ করব √2 দ্বারা। দেখো ভাগ করলে কি আসে, সো 1/√2 cos থিটা 1/√2 sin থিটা
ইকুয়ালস টু 1। দেখো আমি 1/√2 কে ভাই বলতে পারি cos π/4 মানে cos 45 ডিগ্রি। আবার দেখো আমি 1/√2 কে বলতে পারি sin π/4 মানে sin 45 ডিগ্রি। তাহলে খেয়াল করো cos a cos b প্লাস sin a sin b কার ফর্মুলা? cos অফ a, বলো তো কি? cos a cos b প্লাস sin a sin b কার ফর্মুলা বলো? cos অফ a মাইনাস b। ঠিক বললাম নাকি ভুল বলতেছি? না দেখি মিলে কিনা, দাঁড়াও। cos অফ a মাইনাস b। আমাদের অবশ্যই ত্রিকোণমিতির ফর্মুলা অনেক ভালো করে মনে রাখতে হবে। এখন দেখো এখানে কত বলো তো? cos কতর মান 1 ভাইয়া? cos 0 এর মান হচ্ছে 1, তাই না? cos 0 এর মান হচ্ছে 1। এখন আমরা কি পড়ছি বলো? এই যে cos থিটা সমান cos আলফা হইলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে খেয়াল করো এই যে cos থিটা সমান cos আলফা, আলফা বলতে 0 ডিগ্রি, তাহলে থিটা সমান কি? থিটা সমান, দাঁড়াও, থিটা আবার তাই লিখি, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, আলফা বলতে এখানে 0। তাহলে দেখো তো সব মিলে আমার থিটা কত আসে? 2n পাই প্লাস π/4। আচ্ছা, 2n পাই প্লাস π/4 অ্যান্সার গ নাম্বার। ঠিক আছে, আমি সামারি করি, শুনো। ফার্স্ট অফ অল আমি যখন দেখব a cos x প্লাস b sin x এই টাইপের পদ থাকবে, আমার প্রথম কাজ হইতেছে পুরো রাশিটাকে রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করছি। দেখো ভাগ করার পর আমি কি করব? আমি দেখো হইতেছে তোমার এখানে এই যে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলাম cos a cos b প্লাস sin a sin b cos অফ a মাইনাস b। এখন 1 মানে কি? cos 0। এখন দেখো cos, তুমি এটাকে মনে মনে থিটা কল্পনা করো। cos থিটা সমান cos আলফা, আলফা বলতে 0 ডিগ্রি, তাহলে থিটা সমান কি? 2n পাই প্লাস মাইনাস আলফা। সেখান থেকে আমরা থিটাকে আলাদা করে ফেলবো, তাহলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে। দেখো তো আমরা এখন শুরু করব হলো স্থিতিবিদ্যা অধ্যায়টা। এটা আমাদের সেকেন্ড পার্টের একদম লাস্ট অধ্যায়, সরি লাস্ট অধ্যায়ের আগের অধ্যায়টা। তোমরা অনেকে কিন্তু ভাইয়া একাডেমিকে এই অধ্যায়টা স্কিপ করো, বাট এখান থেকে তোমার যে কোশ্চেনগুলো আসে এগুলো খুবই সহজ কোশ্চেন, এবং তোমরা যে ফিজিক্সের ভেক্টর পড়ছো ওইটার অনেকগুলা কনসেপ্ট এটার মতোই। সো আলটিমেটলি তুমি কিন্তু এখান থেকে কোশ্চেন আসলে পারবা, জাস্ট একটু ভালো করে পড়লেই হবে, এটা কঠিন কিছু না আর কি। আচ্ছা দেখো তোমাদের কিন্তু ভাইয়া এই অধ্যায় থেকে একাডেমিকে অনেক প্রমাণ আসতো, এখানে তো প্রমাণ আসবে না, সরাসরি ম্যাথ আসবে। এবং দেখো এই যে সামান্তরিক ফর্মুলা থেকে অনেকগুলা কোশ্চেন, সামান্তরিক সূত্র যেটা আমরা ভেক্টরে সবচেয়ে বেশি পড়ি। সো তোমরা জাস্ট একটু ভালো করে পড়লে দেখবো তুমি একদম এখান থেকে নাম্বার পেয়ে যাচ্ছ, সেটা স্কিপ করা যাবে না। দেখো খুবই সহজ কোশ্চেন, ঢাকা ভার্সিটি 24-25 সালে আসছে। দেখো দুইটা সমান বলে লব্ধির মান কত বলো তো ভাইয়া? নর্মালি আমরা কি শিখছি যে কোনো দুইটা বল পি আর কিউ থাকলে ওদের লব্ধির মান হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটা আমরা সবাই জানি। তোমরা এটা মনে রাখবে, এটা এই যে দেখো এই কোশ্চেনটা এই অধ্যায়ে সবচেয়ে বেশি আসে, যে দুইটা সমান বলের লব্ধি। যদি ভাইয়া দুইটা সমান বল থাকে ওদের লব্ধির মান মনে রাখবা আর সমান 2p cos α/2। এই যে দুইটা সমান বলের লব্ধির ফর্মুলা মনে রাখবা 2p cos α/2, এটা যেন সবার মনে থাকে দুইটা সমান বল থাকলে। তাহলে খেয়াল করো লব্ধির মান কত? 2p, p বলতে বলের মান, দুটা বল যেহেতু সমান আলটিমেটলি দুটাই রুট ওভার অফ 14 cos 120। cos 120 এর মান কত বলো? -12। হ্যাঁ দাঁড়াও সরি, 2√14 -12 cos 120, তাই না? তাহলে কত আসে বলো তো ভাইয়া? এখানে তোমার আসতেছে রুট ওভার অফ 14। আচ্ছা তো খেয়াল করো আমার অ্যান্সার কোনটা? রুট ওভার অফ 14। এখানে আমরা প্লাসটা নিয়ে কাজ করব জাস্ট। আমরা মানটা আসলে দেখো লব্ধির মানটা কিন্তু নেগেটিভ হবে না, লব্ধির মানটা কিন্তু ভাইয়া পজিটিভ হবে। আমরা পজিটিভ, সরি ভুল লিখছি, ভুল লিখছি। সূত্র কি লিখলাম? 2p cos α/2 না ভাইয়া? আলফার মান কত? 120। α/2 করলে কত হয়? 60 হবে তো, সরি তো cos 60 এর মান হচ্ছে হাফ, অ্যান্সার রুট ওভার অফ 14 গ নাম্বার। ঠিক আছে, দুইটা সমান বলে লব্ধির মান সবাই মনে রাখবা, খেয়াল করো। দেখো
এটা ভালো কোশ্চেন, অনেকগুলো ভার্সিটি পরীক্ষায় আসছে। এটা হচ্ছে ভাই আমরা যে নদী নৌকাটা টাইপ পড়ছিলাম না, ওই টাইপের সাথে মিলে যাবে, দেখবা এটা কি বলতেছে যে দুইটা বলের লব্ধি আমার একটা বলের উপর লম্ব। খেয়াল করো, ধরো এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, লব্ধিটা হচ্ছে ভাইয়া পি বলের উপর লম্ব ভাবে আছে, লব্ধি আর হচ্ছে পি বলের উপর লম্ব ভাবে আছে। দেখো পি বলটা কিন্তু ভাইয়া কিউ এর চাইতে ছোট, তাই না? হ্যাঁ, কারণ কি? কারণ দেখো লব্ধি কিন্তু কিউ এর কাছাকাছি আছে, তো লব্ধি কিন্তু বড় বলের কাছাকাছি থাকে, তো আর কিন্তু কিউ এর মানে কিউ কিন্তু পি এর চাইতে বড় হবে। এখন আমরা এদের মধ্যে সম্পর্ক কেমনে আনবো ভালো করে খেয়াল করো। এই কোনটা ভাইয়া আলফা, সবাই মনে রাখবা এখানে আলফার মান হবে cos ইনভার্স অফ মাইনাস ছোট বল, মানে ছোট লিখে জাস্ট ছোট বাই বড়, ঠিক আছে? আর সবাই মনে রাখবা ভাইয়া এখানে লব্ধির মান হবে রুট ওভার অফ বড় বলের স্কোয়ার মাইনাস ছোট বলের স্কোয়ার। বলো তো এটা কখন হবে? যখন দেখবো লব্ধিটা একটা বলের উপর লম্ব ভাবে আছে। যদি লব্ধিটা একটা বলের উপর লম্ব ভাবে থাকে তখন আলফার মান এভাবে করে বের করবা, লব্ধির মান এভাবে করে বের করবা। খেয়াল করো অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। আচ্ছা, এখানে একটু কোশ্চেন টাইপিং মিস্টেক আছে, বুঝছো? কোন বিন্দুতে ক্রিয়ারত দুইটা হলে, এটা এখানে একটু মানে তোমার মিসিং আছে আর কি, কোশ্চেনের ডাটা মিসিং আছে। বাট তুমি এভাবে করে করবা, তোমার কোশ্চেনে দুইটা বল দেওয়া থাকবে, বড় বল আর ছোট বল। তো তুমি হচ্ছে ওই ছোট বলের মান বসাবা উপরে, নিচে বসাবা বড় বলের ভ্যালু, দেন আলফার মান বের হয়ে যাবে। এটা একটু এখানে তোমার অপশন মানে কোশ্চেনের ডাটা মিসিং আছে। দেখো এটা অনেকবার পরীক্ষা আসছে। কি বলে? কোন কণার উপর ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধির বর্গ। দেখো আমরা কি পড়ছি, দুইটা সমান বলের লব্ধি কত? 2p cos আলফা বাই 2। তো সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ। লব্ধির বর্গ মানে কি? আর স্কোয়ার। এটা হলো তাদের গুণফলের 3 গুণ। দেখো দুইটা সমান বল মানে কি? দুইটা বল ধরো পি আর পি, তাই না? তো তাদের গুণফল কত? পি স্কোয়ার। তো লব্ধির বর্গটা গুণফলের 3 গুণ। তাহলে খেয়াল করো আর স্কোয়ার মান বসাও, 4p স্কোয়ার cos স্কোয়ার আলফা বাই 2 সমান 3p স্কোয়ার। পি স্কোয়ার কাটা, এখান থেকে তুমি আলফা বের করো, শেষ। ওকে, দেখো এখানে আমার দুইটা বলের মধ্যকার কোণ বের করতে বলছে। অনেকগুলা পরীক্ষা আসছে, খুলনা ভার্সিটি, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, অনেকগুলা পরীক্ষা আসছে। এরা তোমাদের লিখিত পরীক্ষাতেও আসতে পারে, ঠিক আছে? সো এটা আমরা নর্মালি জাস্ট যে কেসগুলো বলা আছে ওগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে, ওইগুলো অ্যাপ্লাই করলে হয়ে যাবে। খেয়াল করো এখানে কি কি বলতেছে, যে এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর। তাহলে দেখো আমি কি লিখতে পারি, আর স্কোয়ার সমান 3p স্কোয়ার, সরি 3p স্কোয়ার না তো 9p স্কোয়ার হবে, প্লাস 4p স্কোয়ার, প্লাস একটা বল হলো 3p, একটা বল হলো 2p, এদের মধ্যকার কোণ ধরো আলফা। এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন আছে, বলতেছে প্রথম বলটিকে দ্বিগুণ করলে লব্ধির পরিমাণ দ্বিগুণ হয়। প্রথম বলটা কি বলো তো? 3p। দেখো এটা আমার কোন ক্ষেত্র? লব্ধি হচ্ছে আর, একটা বল হলো 3p, একটা বল হচ্ছে 2p। এবার আমি কি করতেছি বলো, এবার আমি দেখো প্রথম বলটাকে দ্বিগুণ করলাম মানে 6p করলাম, সেকেন্ড বল যা আছে তাই, এক্ষেত্রে করলে কি হবে? লব্ধিটাও দ্বিগুণ হবে। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কি বলো? লব্ধি স্কোয়ার সমান একটা বলের স্কোয়ার প্লাস 2 ইন্টু 6p ইন্টু 2p cos আলফা, শেষ। এটা 2 নাম্বার। আমার কি বের করতে বলছে বলো তো? আমাকে বলদের অন্তর্ভুক্ত কোণ বের করতে বলছে। এখানে আর স্কোয়ার আছে না, এখানে আছে কি 4r স্কোয়ার। তুমি জাস্ট আর স্কোয়ার মানে এখানে বসাবা, দেখবা সকল পি কাটা যাবে, ওখান থেকে আমরা আলফার মানটা বের করে ফেলবো। এটাকেও তোমরা বাসায় কইরো। আচ্ছা, খেয়াল করো এইটা জিনিসটা যে দুইটা সদৃশ সমান্তরাল বলের যে কনসেপ্ট, এটা ভাইয়া সরাসরি আমরা মেইনলি এমসিকিউ এক্সট্রা মনে রাখবো। এই টাইপের কোশ্চেনে আমরা এমসিকিউ এক্সট্রা মনে রাখবো। দেখো এখানে কি হচ্ছে, দুইটা বল আছে। প্রথমত খেয়াল করো, এই যে প্রথমত বল আছে ভাইয়া, একটা হলো 16 নিউটন, একটা হচ্ছে 11 নিউটন। এরা পরস্পর 5 মিটার ডিস্টেন্সে কাজ করতেছে। দেখো পরে কি বলতেছি আমরা,
যদি পরবর্তীতে বলদ্বয় 18 নিউটন এবং 13 নিউটন হয় তাহলে লব্ধির সরণ কত? ঠিক আছে, আমাকে লব্ধির সরণটা বের করতে বলছে। খেয়াল করো, আমি প্রথমে ছিল 16 এবং 11, পরে কি করছি, এখানে দিলাম ধরো 18 নিউটন বল, এখানে দিলাম ধরো 13 নিউটন বল। দেখো কোন তুমি এখানে ই খুঁজে পাচ্ছ? খেয়াল করো, প্রথম ভাইয়া বলটা ছিল হচ্ছে 16, আমি পরে করছি কি বলতো, পরে করছি 18। তার মানে কি বলতো, তার মানে আমি 2 নিউটন ভাইয়া বল এখানে বাড়াইছি। তার মানে আমি কি করছি বলো, তার মানে আমি হচ্ছে এখানে 2 নিউটন বলটা বাড়াইছি। এখন যদি আমি 2 নিউটন বল বৃদ্ধি করি, যদি আমি 2 নিউটন বল বৃদ্ধি করি, সেক্ষেত্রে লব্ধির সরণ কত সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, লব্ধির সরণ আমাকে বের করতে হবে। দেখো খুলনা ভার্সিটিতে আসছে, কিন্তু এটা আমাদের খুলনা ভার্সিটিতে আসছে। এখন এটা আমরা কিভাবে করব দেখো। সো এটার জন্য ভাইয়া আমরা মেইনলি হলো এমসিকিউ হ্যাক্সটা মুখস্থ রাখবো। ঠিক আছে, তুমি পরীক্ষা হলে আসলে সরাসরি করতে পারো, বাট এটা আসলে পরীক্ষা হলে বের করে করতে তোমার টাইম বেশি লাগবে। তো তুমি মনে রাখতে পারলে আসলে সবচেয়ে ফাস্ট করতে পারবা। আচ্ছা, আমি একটু লিখে দিই তোমাদের জন্য। দেখো, ধরো এখানে কাজ করতেছে পি বল, এখানে কাজ করতেছে কিউ বল, পরস্পর একটা ডিস্টেন্সে, ধরো এক্স পরিমাণ ডিস্টেন্সে। তো এরা এক্স পরিমাণ ডিস্টেন্সে কাজ করতেছে। এবার আমি কি করতেছি, এবার আমি যেটা করলাম, আমি হলো তোমার এদেরকে একটা ফিক্সড পরিমাণ বৃদ্ধি করলাম। ঠিক আছে, ফিক্সড পরিমাণ বৃদ্ধি করলাম। তো সেক্ষেত্রে আমার কি লব্ধিটা সামান্য সরে যাবে। তো লব্ধির ওই সরণের মান কত সবাই মনে রাখবা, লব্ধির ভাইয়া সরণের মান হবে বলদ্বয়ের দূরত্ব, বলদ্বয়ের দূরত্ব ইনটু ইনটু যতটুকু বল বৃদ্ধি করছে। এখানে দেখো কে পরিমাণ বৃদ্ধি করছি না, পি ছিল কিউ ছিল, পি প্লাস কে করছি, কে পরিমাণ বৃদ্ধি করছি, ডিভাইডেড বাই বলদ্বয়ের পার্থক্য, ডিভাইডেড বাই বলদ্বয়ের পার্থক্য। তাহলে আমি সহজে বলতে পারি, এখানে খেয়াল করো, এই যে বলদ্বয়ের মধ্যকার ডিসটেন্স ছিল এক্স, যে পরিমাণ বাড়াবো ডিভাইডেড বাই বলদ্বয়ের মধ্যকার পার্থক্য। তাহলে খেয়াল করো, আমি এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিই। তো দেখো আমি এখানে কতটুকু বাড়াইছি, 2 পরিমাণ বাড়াইছি। তাহলে খেয়াল করো, প্রথমে কি বসাবো, বলদ্বয়ের মধ্যকার ডিসটেন্স 5 ইনটু কি পরিমাণ বাড়াইছো 2 পরিমাণ, ডিভাইডেড বাই বলদ্বয়ের পার্থক্য 16 মাইনাস 11। তাহলে কত আসে বলো, 10/5 মানে 2 মিটার। তো লব্ধি সরে যাবে কতটুকু, লব্ধি 2 মিটার সরে যাবে। একটু সামারি করে, অনেকের বুঝতে কষ্ট হচ্ছে। দেখো, এটা আমাদের সদিশ সমান্তরাল বলের কনসেপ্ট। প্রথমত এখানে কাজ করতেছিল 16 আর 11 5 মিটার দূরত্বে। পরে কি হচ্ছে, আমি এখানে দিলাম 18, এখানে দিলাম 13। তো লব্ধি অবশ্যই সরে যাবে, তুমি বলটা বৃদ্ধি করলে কি লব্ধিটা অবশ্যই সরে যাবে। এখন লব্ধি প্রথম ক্ষেত্রে যেখানে ছিল আর পরবর্তী ক্ষেত্রে যেখানে আছে, এদের মধ্যকার ডিস্টেন্সটা বের করতে হবে। তো কেমনে বের করবা, সূত্র হচ্ছে ভাইয়া ওদের মধ্যকার দূরত্ব আদিতে ইনটু যতটুকু বল বৃদ্ধি করছো ডিভাইডেড বাই বলদ্বয়ের পার্থক্য। অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ওকে, সো আমরা এখন ভাইয়া শুরু করব হচ্ছে গতিবিদ্যা। গতিবিদ্যা দেখো আমাদের একদম সেকেন্ড পার্টের লাস্ট অধ্যায়। গতিবিদ্যা অধ্যায় তোমরা অনেকেই স্কিপ করো, বাট এটা আসলে আগের অধ্যায়ের মতো সহজ জিনিস আছে এখানে। এখানে তোমাদের ব্রাশ এবং নর্মাল যে আমরা ফিজিক্সের পড়ছি না নিউটনের বলবিদ্যায়, বিভিন্ন গতির সমীকরণ, উলম্ব বস্তু, নিক্ষিপ্ত বস্তু, এইগুলো আছে। তোমরা 9-10 ফিজিক্স এগুলো করছো, তোমাদের এখন একাডেমিক ফিজিক্সেও কিন্তু এগুলো আছে। তো খেয়াল করো এখানে কি হচ্ছে, একদম সরাসরি ফর্মুলা। মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু 4th সেকেন্ডে কত হাইট অতিক্রম করে। খেয়াল করে আমরা পড়ছিলাম যে, যদি সেটা আমি বলি, দেখো nth সেকেন্ডে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ইউ প্লাস দাঁড়াও, ইউ প্লাস জি 2t মাইনাস 1, ঠিক লিখছি? দাঁড়াও, ইউ প্লাস এ ইন্টু 2t মাইনাস 1, মানে সরি ভুল লিখছি এখানে। দাঁড়াও, আমরা দেখো আমি তোমাকে আগে বলি, এখানে আমি বের করতে চাচ্ছি 4th সেকেন্ড, এখানে কিন্তু সরাসরি ভাই বলে নাই যে 4 সেকেন্ডে। তো যদি আমি একটা নির্দিষ্ট টাইমে বের করতে চাই তাহলে কি করতে হবে, আমি একটু লিখে দিই তোমাদের জন্য। দেখো nth সেকেন্ডে অতিক্রান্ত যে দূরত্বটা হবে, nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে st সমান
ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, সেখানে টিথ বলি, হ্যাঁ টি তম সেকেন্ডে, এনথ না বলি, টি তম সেকেন্ডে। তো ভাইয়া টি তম সেকেন্ডে দূরত্ব কত, কতটুকু দূরত্ব পাস করবে সে, ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এখানে খেয়াল করো আমি কি বের করতে চাচ্ছি, ফোর্থ সেকেন্ডে দূরত্ব কত হবে, ইউ প্লাস হাফ জি টু টি মাইনাস ওয়ান। জি কেন, কারণ দেখো এটা কিন্তু মুক্তভাবে পড়ন্ত বস্তু, শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ কাজ করবে। তাহলে মান বসাও জাস্ট। দেখো মুক্তভাবে পড়ন্ত মানে কি, আদিবেগ জিরো। মুক্তভাবে পড়া মানে কি, আদিবেগ শূন্য, আদিবেগ জিরো। তাহলে হাফ অফ জি আমি কত সেকেন্ডে বের করব, ফোর্থ সেকেন্ডে। টি এর মান হলো 4, তাহলে কত আসে, 4 2 8 মাইনাস 1 করলে 7। ওকে, দেখো এখানে বলো তো অ্যান্সার কত হবে ভাইয়া, এখানে দেখো এই যে এটা হবে 4.9 ইন্টু 7। তুমি নর্মালি পয়েন্টের গুণ করো, আমি একবারে করে দেই, খেয়াল করো। 7 নং 63 হাতে 6, 4 7 28 আর 6 34, 34.3। খেয়াল করো আবার শুনে, এটা খুবই সহজ জিনিস, তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করবা। আমরা জানি টি তম সেকেন্ডে দূরত্ব হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এখানে একমাত্র জি কাজ করবে, তাহলে আমি জি বসাবো। আর মুক্তভাবে পড়ন্ত মানে কি, ইউ এর মান 0, বসালেই হয়ে যাবে, বসালেই হয়ে যাবে। আচ্ছা খেয়াল করো, দেখো নর্মালি তোমার গতির ম্যাথগুলো খেয়াল করো, এখানে কি বলতেছে, একটা ট্রেন এত কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, ট্রেনটা ব্রেক করে এত মিনিটে থামানো হলো, থামার আগে কতটুকু দূরত্ব যাবে। ফিজিক্সের কোশ্চেন তোমাদের, খেয়াল করো এটার আদিবেগ কত ভাইয়া, 60 কিলোমিটার পার আওয়ার। তোমার প্রথম কাজ হলো তুমি এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। কেন, কারণ দেখো অপশনে কিন্তু সবগুলো মিটারে আছে। মনে রাখবা কিলোমিটার পার আওয়ার থেকে মিটারে কনভার্ট করার ওয়ে হচ্ছে 3.6 দ্বারা ভাগ করা। যদি আমরা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, আমাকে 3.6 দ্বারা ভাগ করতে হবে। আদিবেগ জানি, আমাকে দেখো বের করতে বলছে ট্রেনটা কত দূরত্ব যাবে ওই ব্রেক দেওয়ার আগ পর্যন্ত। সূত্র কি বলো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে আসলে মাইনাস হাফ এ টি স্কোয়ার বলা ভালো, কারণ এখানে মন্দন হচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ভাইয়া তার একটা আদিবেগ ছিল, থামার সময় কি তার বেগ 0 হয়ে যাবে না? তাহলে বেগের পরিবর্তন মানে কি, সেখানে অবশ্যই ত্বরণ আছে। ত্বরণ থাকলে ফর্মুলা কি, এর সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে মন্দন কাজ করবে, এজন্য আমি মাইনাস অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এর মান কত, এ মানে হলো ভাইয়া শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। শেষ বেগ 0, থামার পরে আদি বেগ এখানে পাইলাম। আর দেখো টাইম কতটুকু লাগছে, 3 সেকেন্ড, সরি 3 মিনিট, সেকেন্ডে কনভার্ট করো। এর মান জানো, দেখো এটা কিন্তু ভাইয়া 0, আদি বেগ তো সরি 0 না, সরি সরি, দেখো এই যে ইউ এর মান কত, ইউ এর মান এখানে বের করছি। টি এর মান হলো কত তোমার 300 সেকেন্ড মাইনাস হাফ অফ এর মান কত বলো, এখানে এর মান বসাবো, আর টি স্কোয়ার করলে কত পাচ্ছ, 3 ইন্টু 60 এর হোল স্কোয়ার। ব্যাস, তো এটা আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তো নর্মাল ফিজিক্সের কোশ্চেন, তুমি জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা। এখানে আমি ট্রেনটা চলতেছে, পরে থামাই দিলাম, তার মানে কি ব্রেক দিছি এখানে, তাহলে অবশ্যই মন্দন কাজ করবে। সূত্র কি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। ত্বরণটা আলাদা করে বের করব, বসালেই হয়ে যাবে। দেখো এই যে বুলেট তক্তার ম্যাথ, এখান থেকে তোমাদের কিন্তু ভাইয়া এমসিকিউ আসতে পারে। তো আমি তোমাদের জন্য দেখো এখানে এমসিকিউ হ্যাক্স গুলা সব এখানে এনে দিছি, তোমরা এটা একটু মনে রাখবে। এখন এখানে সবকিছু মনে রাখতে পারবা না, তোমার সবকিছু মনে রাখতে হবে না, তুমি জাস্ট একটা জিনিস মনে রাখো, এইটা মনে রাখো জাস্ট, এই যে এস দূরত্ব অতিক্রম করার পর বেগ যদি আদি বেগের 1/n অংশ হয়, তাহলে আর কতটুকু যাবে, এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। আমি একটু আরেকবার লিখি, ধরো এটা আমার তক্তাটা আছে এখানে, তো বুলেট এখানে আঘাত করলো, দেখো এটা ভাই আঘাত করার পরে ধরো সেটা এস পরিমাণ পথ গেল। এখন দেখো এর কিন্তু আদি বেগ ছিল ইউ, যখন সেটা প্রতিবন্ধক পার হবে তখন তার কি বেগ কন্টিনিউয়াসলি কমতে থাকবে, তার বেগ কি কন্টিনিউয়াসলি কমতে থাকবে। এখন ধরো এইখানে এসে তার বেগ হলো ইউ বাই এন, আদি বেগে দেখো 1/n অংশ হয়ে গেছে, ধরলাম সে আর এক্স পরিমাণ পথ যাবে। এই এক্স এর মান কত, দেখো এই এক্স এর মান হলো ভাইয়া এস ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, আমরা এটা মনে রাখবো, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ।
খেয়াল করো এখানে কি বলে, একটা বুলেট কোনো দেওয়ালের ভিতর 2 ইঞ্চি ঢোকার পরে, দেখো বুলেটটা ভাইয়া এখান থেকে আমি নিক্ষেপ করছি, এটা দেখো 2 ইঞ্চি ঢুকছে, 2 ইঞ্চি, এটা আমার কেসের মান। 2 ইঞ্চি ঢোকার পরে দেখো তার অর্ধেক বেগ হারাইছে, কতটুকু বেগ আছে, তার বেগ ধরো ছিল ইউ, অর্ধেক বেগ হারাইছে মানে কি কতটুকু বেগ আছে, u/2 পরিমাণ। মনে রাখবা এন এর মান হলো, এন এর মান মনে রাখবা তোমরা, এই যে দেখো এই ফর্মুলায় কিন্তু এন আছে একটা, কই গেল, এন মানে মনে রাখবা যে এস দূরত্ব যাওয়ার পর বেগ ডিভাইডেড বাই আতিবেগ। আমি তোমাদের জন্য সহজ করে লিখে দিলাম, খেয়াল করো, এন মানে মনে রাখবা এস দূরত্ব যাওয়ার পরে তার কতটুকু বেগ আছে ওইটা ডিভাইডেড বাই আদিবেগ। এখন ধরলাম তার আদিবেগ হচ্ছে ইউ, এখানে কি বলে এস দূরত্ব যাওয়ার পরে তার বেগ অর্ধেক হারায়, অর্ধেক হারায় মানে কি কতটুকু আছে, অর্ধেক আছে না, টোটাল বেগ হচ্ছে 1 অংশ, অর্ধেক হারানো মানে কি অর্ধেক আছে, তাহলে আমাকে বলো এন এর মান কত, u/2/u মানে হাফ। তো দেখো তো আর কতটুকু প্রবেশ করবে, x এর মান কত বলো, s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1, তুমি s এর মান জানো, n এর মান জানো, অ্যাপ্লাই করলে হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমরা এখন এই প্রাসের কনসেপ্টে আসবো, ঠিক আছে। তোমাদের জন্য ভাইয়া আমি প্রাসের সকল ফর্মুলা এখানে এনে দিছি, প্রাসের সকল ফর্মুলা তোমার মুখস্থ থাকা লাগবে অ্যান্সার করতে হইলে। খেয়াল করো এখানে প্রথম কোশ্চেনটা দেখো তো, দেখো এটা কিন্তু ভাই প্রাস না, এটা হলো মুক্তভাবে, মানে দেখো এটা কিন্তু ভাইয়া যে আমি সরাসরি নিক্ষেপ করতেছি উপরের দিকে, নিক্ষিপ্ত বস্তু। খেয়াল করো নিক্ষিপ্ত বস্তু মানে কি, আমি দেখো এখানে কি করতেছি, একটা বস্তুকে উপরের দিকে সরাসরি নিক্ষেপ করতেছি, তাহলে দেখো সর্বোচ্চ কতটুকু হাইটে উঠবে। আমরা দেখো পড়ছিলাম যে এইচ ম্যাক্স এর মান হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে u²/2g, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ হাইট হচ্ছে u²/2g। এখানে খেয়াল করো ইউ মানে কি আদিবেগ, জি হলো অভিকর্ষ ত্বরণ। এখানে আমাকে বলো তো ভাই আদিবেগ কত, আমরা এই কোশ্চেনে এইচ ম্যাক্স বের করবো এবার। তো এইচ ম্যাক্স মানে কি আদিবেগের স্কয়ার/2g, এই কোশ্চেন আদিবেগ কত 2u, আদিবেগ স্কয়ার/2g, দেখো থাকতেছে ভাইয়া 2u²/g, অ্যান্সার কোনটা, খ নাম্বার, ঠিক আছে। সো আবার শোনো, আমি কিন্তু ভাইয়া বস্তুটাকে সরাসরি উপরের দিকে নিক্ষেপ করতেছি, এটা কিন্তু প্রাস না। প্রাস কখন হয়, যখন তুমি একটা আনুভূমিকের সাথে অ্যাঙ্গেল করে নিক্ষেপ করো, ঠিক আছে, একটা অ্যাঙ্গেল করে নিক্ষেপ করি, আর এটা হচ্ছে কি সরাসরি উপরের দিকে উঠতেছে। সো আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। আচ্ছা খেয়াল করো এখন আমরা প্রাসের কিছু কোশ্চেন দেখি, দেখো যে প্রাসের কোশ্চেন, যদি এইচ সর্বোচ্চ হাইট, একটা প্রাসের, খেয়াল করে এটা একটা প্রাস, এটা হলো প্রাসের ম্যাক্সিমাম হাইট এইচ ম্যাক্স, ঠিক আছে। তো প্রাসের দেখো সর্বোচ্চ হাইট হচ্ছে এইচ বলছে, এবং আনুভূমিক পাল্লা হচ্ছে আর, তবে একটা বস্তুকে দেখো আলফা, আলফা হলো কি ভূমির সাথে কোণ 30 ডিগ্রি কোণ, কোনটা সঠিক, আমরা একটা ফর্মুলা সবাই মনে রাখবো, সেটা হচ্ছে ভাইয়া tan আলফা সমান 4h/r, এটা সবাই মনে রাখবা। তাহলে খেয়াল করো আলফার মান কত 30 ডিগ্রি, তাহলে খেয়াল করো এখান থেকে আমি পাচ্ছি r সমান 4√3h, গ নাম্বার শেষ। ওকে, সো ভাইয়া দেখো তোমরা একটু প্রাসের এখানে যতগুলা ফর্মুলা আছে সর্বোচ্চ হাইটে বিচারণকাল সবগুলা মনে রাখবা, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল আমাদের টোটাল হায়ার ম্যাথ পুরো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সমস্ত তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট 100+ এমসিকিউ। আমি তোমাকে এখানে 100+ এমসিকিউ করাইছি, যদি 100টার কথা বলা ছিল। তো তোমাদের এখন কাজ হলো তোমরা সিক্রেট ফাইলসটা কভার করবা, এন্ড টাইম পেলে তোমরা কোশ্চেন ব্যাংকটাও দেখবা, তাহলে হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, সবাই নিয়মিত নামাজ কালাম করবা বা তোমাদের ধর্মীয় কাজগুলা করবা, এবং আমার জন্য সবাই দোয়া কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।